শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদী ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, ৩৬ নং ব্যাচের শিক্ষাগারের একজন সদস্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমরা প্রয়োগ এবং অপপ্রয়োগ পড়ছিলাম। তো প্রয়োগ এবং অপপ্রয়োগের উপরে আমরা বলেছিলাম দুটি ক্লাস নিব, কিন্তু এই প্রয়োগ এবং অপপ্রয়োগের যে ক্ষেত্রটি আছে সেটি অনেক বিশাল এবং ব্যাপক। তো আমার কাছে মনে হয়েছে সেটি যদি আমি আরেকটু ডিটেইলে আপনাদের পড়িয়ে দিই তাহলে আপনার জন্য ভালো হবে। যে কারণে আমাদের এই দুটো ক্লাস, তিনটি ক্লাস হবে। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা বাক্য প্র্যাকটিস করব, বাক্য শুদ্ধিকরণ, এবং সেই বাক্য শুদ্ধিকরণ আগে এই প্রত্যয় সাধিত, সন্ধি সাধিত, তারপরে হচ্ছে সমাস সাধিত, বহুবচনের বাহুল্য দোষ, এই নানান যে কিছু দোষ আছে সেই দোষ নিয়ে প্রথমে কিছু আলোচনা করব। প্রথম 30-40 মিনিট, তারপরের 1 ঘন্টার মতো আমরা প্র্যাকটিস করব। হচ্ছে আমি একটি বাক্য দেব, সেই বাক্যটি আপনারা শুদ্ধ করার চেষ্টা করবেন। তারপর আমরা দেখব সেটি কারা কারা করতে পেরেছেন, যেভাবে আমরা সন্ধিতে আমরা পড়েছিলাম। তো আপনারা সবাই কেমন আছেন? শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন আছে, ভালো আছেন কিনা? আমি ভালো আছি। অনিন্দ বলেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? শোনা যাচ্ছে? আব্দুল নূর কমেন্ট করেছেন, রূপা কমেন্ট করেছেন, মিনহাজুল ইসলাম, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। মিনহাজুল, আপনি কেমন আছেন? আর প্রয়োগ এবং অপপ্রয়োগের উপর যেন 3টি ক্লাস হয়, এই বিষয়ে আপনারা কেউ কেউ রিকোয়েস্ট করেছেন। তো আপনাদের রিকোয়েস্টের কথা চিন্তা করে আর আমার কাছেও মনে হয়েছে যে না, এখানে আরেকটা ক্লাস বাড়ালে হয়তো আরেকটু ডিটেলে পড়ানো যাবে। তো আমরা ইতোমধ্যে আপনারাও জয়েন করেছেন আমার ধারণা। কতজন জয়েন করেছে? 34। হ্যাঁ, 34। আচ্ছা, আরেকটু অপেক্ষা করছি। আপনারা জয়েন করার সাথে সাথে আমরা ক্লাসটি শুরু করব। এমডি জয়নাল বলেছেন, স্যার আপনি কেমন আছেন? আমি ভালো নেই। কেন ভালো নেই জয়নাল, কেন ভালো নেই? ভালো থাকতে হবে, জোর করে ভালো থাকতে হবে। ফাতেমা তাবাসসুম, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তাবাসসুম, ফাতেমা তাবাসসুম কেমন আছেন? আর জয়নালের আপনার কি হয়েছে প্লিজ বলুন আমাদের। আজকে জয়নালের মন ভালো নেই বা কিছু একটা হয়েছে। আমরা ক্লাসে ফিরছি। হ্যাঁ, আজকে ক্লাসটা মোটামুটি দীর্ঘ হতে পারে। তো এই অপপ্রয়োগ সম্পর্কিত আমাদের প্রাথমিক যে কথাবার্তাগুলো ছিল সেই কথাবার্তাগুলো এখানে আছে। কথাবার্তাগুলোর পরে আমরা গত ক্লাসে আমরা যেখান থেকে পড়েছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ করছি। গত ক্লাসের আমরা কুশলী এই জায়গা থেকে আমরা শেষ করেছিলাম। এখন আমরা আজকে পড়ব কৃচ্ছ্র এবং কৃচ্ছতা। এখন আপনারা দেখবেন টিভিতে, পত্রিকায়, নানান জায়গায় বলা হচ্ছে যে কৃচ্ছতা বলা হচ্ছে, কৃচ্ছতা সাধন। তো কৃচ্ছতা যখন বলি তখন সেটি কিন্তু ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? নিশ্চয়ই কারণ আছে। ভুল হচ্ছে কারণ কৃচ্ছ শব্দটি নিজেই হচ্ছে বিশেষ্য। কৃচ্ছ শব্দ নিজেই বিশেষ্য। নর্মালি আমরা এর সাথে তা প্রত্যয় যোগ করে, তা প্রত্যয় বা জ প্রত্যয় যোগ করে আমরা সেগুলো কী করি? বিশেষ্য করি। তাহলে এই যে তা প্রত্যয় যোগ করলাম, যোগ করে আবার নতুন করে বিশেষ্য করার দরকার নেই। কৃচ্ছ শব্দটি এনাফ, আর নতুন করে তা প্রত্যয় যোগ করা দরকার। এই কৃচ্ছ আমি উচ্চারণটা এখানে লিখে দিয়েছি, কৃচ্ছ। উচ্চারণটা হচ্ছে কি? কৃচ্ছ। তো দেখেন কি লিখেছি, সংস্কৃত কৃচ্ছ শব্দটি বিশেষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে বিশেষ হিসেবে ব্যবহৃত হলে তার অর্থ দ্বারা কষ্টসাধ্য, শ্রম, শারীরিক ক্লেশ, এবং বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তার অর্থ তো কষ্টসাধ্য। তবে বিশেষ্য হিসেবে বেশি ব্যবহৃত হয়, তাই তা প্রত্যয় যোগ করে বিশেষ্য করার প্রয়োজন নেই। তার মানে আমরা এটা বুঝতে পেরেছি যে আমরা যখন কৃচ্ছতা বলবো তখন ভুল হবে, আমাদের কী লিখতে হবে? কৃচ্ছ লিখতে হবে। তারপরে কৃতদাস এবং কৃতদাস, এই দুইটার মধ্যে পার্থক্যটা কী?
কৃতদাস এবং কৃতদাসের মধ্যে পার্থক্যটা কি? এই কৃতদাস মানে কেনা বেচার সাথে সম্পর্কিত। কি বলেছি? কৃত মানে কি কেনা, বোঝা যাচ্ছে এটা কেনা, ক্রয় থেকে কৃত। তাহলে এই কৃতদাস হচ্ছে যে দাসকে যে কেনা বেচা হতো, যেমন দাস প্রথা বিলুপ্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কি ওনার নাম কি ভুলে গেছি, মার্কিন লুথার কিং না কি না নেলসন ম্যান্ডেলা করেছিলেন এতে। আচ্ছা, যেটাই হোক, আপনাদের মনে পড়লে লিখুন। তো সেই কৃতদাস প্রথা, যে দাসকে কেনা যায় সেটা হচ্ছে কৃতদাস। তারপরে আর এই কৃতদাস যখন আমি রিকার্ড দিয়ে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কৃতদাসের মতো জীবন, মানে দাসত্বে পরিণত হওয়া। মানে কেউ আমাকে কেনা বেচা করেনি, কিন্তু আমি এমন একজনের অধীনে চাকরি করছি বা একজনের অধীনে আমি আছি, কারো অধীনে আমি আছি, তখন আমার লাইফের যে আমার স্বাধীনতা নেই, এই যে জীবন, সেই জীবনটাকে বলা হচ্ছে কৃতদাস। তো এই জায়গাটা কিন্তু আমরা অনেক ভুল করি। তাহলে কৃতদাস শব্দের অর্থ দাসত্বে আবদ্ধ কিংবা দাসে পরিণত হওয়া। যেমন আমি চাকরিজীবী, নিজের কোনো ইচ্ছা নেই, কৃতদাস ছাড়া আর কি। তাহলে চাকরিটা অনেকটা কৃতদাসের মতো, অন্যের ইচ্ছায় করতে হয়। পক্ষান্তরে কৃতদাস অর্থ হচ্ছে যাকে দাস হিসেবে ক্রয় করা হয়। যেমন সমাজে দেখেন কি লিখেছে, সমাজে কৃতদাস প্রথা চালু নেই, কিন্তু কৃতদাসের জীবন আছে। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কৃতি এবং কৃতি, এই দুইটা শব্দ নিয়েই আমাদের অনেক ঝামেলা আছে। তো এই কৃতি যখন রস্বইকার দেওয়া হয়, কৃতিটা যখন রস্বইকার দেওয়া হয় এবং সেটা হয় বিশেষ্য। কি হয়? বিশেষ্য। রস্বইকার দিলে এটা কি হচ্ছে? বিশেষ্য হচ্ছে। এবং তার অর্থ হচ্ছে যে কর্ম বা অর্জন অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন আমি যদি বলি গীতাঞ্জলি কাব্যগ্রন্থকে অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কৃতি মানে কি? কর্ম বা অর্জন, কৃতি হিসেবে মনে করেন। আর কৃতি যখন দীর্ঘিকার দিয়ে লিখব তখন সেটি হয়ে যাবে বিশেষণ। কি হয়ে যাবে? বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে। যেমন আমি বললাম কৃতি লেখক, আমি বললাম কৃতি শিক্ষার্থী, কৃতি শিক্ষক, কৃতি এই, কৃতি সেই। তাহলে এই কৃতি কিন্তু লেখককে মডিফাই করছে, এই কৃতি কাকে? শিক্ষার্থীকে মডিফাই করছে। তাহলে আমি কৃতি বানান যখন দীর্ঘিকার দিব তখন সেটি হয়ে যাচ্ছে বিশেষণ, আর যখন কৃতি বানান হ্রস্বইকার দিচ্ছি তখন সেটি হচ্ছে যে অর্জন, অর্থাৎ বিশেষ্য, এবং সেটা অর্জন বা কীর্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই হলো মোটামুটি পার্থক্য। তারপর হচ্ছে ক্যাবিন এবং কেবিন। এই যে হাসপাতালের যে ক্যাবিন আছে, এটার আমরা কেবিন বলি, আসলে উচ্চারণটা হচ্ছে ক্যাবিন। তাহলে এই যে বা কেও না ক্যাবিন, মানে সি এর উচ্চারণ তো ঘর মতো হয় মেনলি, তো সি বা এগুলোর উচ্চারণ বা কে এর উচ্চারণ কিন্তু খেয়ে, এটা আপনারা নিশ্চয়ই জানেন আমার চেয়ে ভালো। তো সেখানে উচ্চারণ যেহেতু এটা কেবিন, তাহলে উচ্চারণ অনুযায়ী যদি আমরা লিখি, মানে এখানে কিন্তু একার নাই, কে এরকম না, এটা হচ্ছে এ আছে। তাহলে এ যেহেতু আছে, তাহলে এটার উচ্চারণটা কিন্তু এ দিয়ে লিখতে হবে। তাহলে আমরা কেবিন মানে এভাবে লিখবো না, বাংলা একাডেমি যেটা দিয়েছে সেটাই আমরা নির্দেশ পালন করব। বাংলা একাডেমি তাহলে কেবিন বানানটা কী দিয়েছে, এটা হচ্ছে ঠিক আর এটা হচ্ছে ভুল। তারপর হচ্ছে খদ্দের এবং খদ্দর। খদ্দের এবং খদ্দর এই যে কুমিল্লার কাপড় বিশেষ যে খাদি কাপড় বলে না, খাদি কাপড়, সেখান থেকে খদ্দর হচ্ছে একটা কাপড়ের নাম। কিন্তু খদ্দের মানে হচ্ছে বলে যে এর খদ্দের, কোনো একটা পণ্যের খদ্দের মানে কি? গ্রাহক। এই খদ্দের মানে কি? গ্রাহক। আর এই খদ্দর মানে হচ্ছে একটা কাপড়ের নাম। তো খদ্দের ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে ক্রেতা বা গ্রাহক। আর খদ্দর দেশি শব্দ, এর অর্থ হচ্ছে চরকায় কাটা কার্পাস সুতোর মোটা কাপড়। তাহলে আমরা খদ্দের এবং খদ্দরের পার্থক্যটা জেনে নিলাম। এখন খাঁটি গরুর দুধ, এই কথাটা কি ঠিক কিনা? এটা আমরা প্রায়ই দেখা যায় যে খাঁটি গরুর দুধ লেখা থাকে, বা বিরাট গরু ছাগলের হাট এরকম লেখা থাকে। এটা এবং পরীক্ষায় অনেক বেশি আসে, খুবই কমন। এখন খাঁটি গরুর দুধ, খাঁটিটা এখানে বিশেষণ। এখন আমি বিশেষণ কার জন্য দিচ্ছি? গরুটা খাঁটি নাকি দুধটা খাঁটি? কেউ বলেন যে খাঁটি গরুর দুধ বললেও সমস্যা নেই, আবার প্রমিত যেটা সেটা হচ্ছে গরুর খাঁটি দুধ। কি বলেছি? গরুর খাঁটি দুধ। তাহলে এটা যদি বলি তাহলে ভুল হবে, তাহলে আমাকে কী লিখতে হবে? গরুর খাঁটি দুধ লিখতে হবে। এটা বলা যাবে না, এটা বললে কি ভুল হবে? ভুল হবে। তাহলে আমাকে কী লিখতে হবে? গরুর খাঁটি দুধ। দেখেন গরুর বানানটা একটু লক্ষ্য করুন। গরুর বানানটা আমি কিন্তু ওকার দিয়েছি, কারণ বাংলা একাডেমি ওকার ব্যবহার করেছে, যে কারণে আমরা ওকার দিচ্ছি। কিন্তু এমনিতে যদি আপনার মনে হয় যে আপনি গরু বানানো ওকার না দিয়ে আগে যেভাবে লিখতেন সেভাবে লিখবেন, কোনো অসুবিধা নেই, লিখতে পারেন। তবে
পরীক্ষার নম্বরের ক্ষেত্রে বা প্রশ্নের ক্ষেত্রে সেই জায়গাটুকু যেহেতু আমাদের খুব সেন্সিটিভ জায়গা, সেখানে আমরা বাংলা একাডেমিকে ফলো করব। তো তারপর হচ্ছে খা এবং খা, এই দুইটার মধ্যে আমরা মারাত্মক ভুল করি। যেমন খান বানানে চন্দ্রবিন্দু ওটাকে দিই। এখন খান বানানে কেন চন্দ্রবিন্দু হবে না, আর খাঁতে কেন চন্দ্রবিন্দু? খা যেটা ওইটাই কিন্তু খান, যেটাই খা ওইটাই খান, কিন্তু খাঁতে চন্দ্রবিন্দু হচ্ছে। আমি আপনাদের বানান পড়ার সময় বলেছিলাম যে নাসিক্য বর্ণ যদি মারা যায় বা নাসিক্য ধ্বনি যদি লোপ পায় বা মারা যায়, তাহলে তার একটা বাচ্চা রেখে যায়। সেই বাচ্চাটা হচ্ছে চন্দ্রবিন্দু। নাসিক্য বর্ণগুলো কি? যদি উ, যদি অনুস্বর, কিংবা ইয়, যদি দন্তন্য, যদি মূর্ধন্য ন এবং ম, এইগুলো যদি কখনো লোপ পায়, কি পায়? এইগুলো যদি লোপ পায় বা হারিয়ে যায়, ওইগুলোর পরিবর্তে একটা কি বসে? একটি চন্দ্রবিন্দু বসে। যেমন খান থেকে কিন্তু খা, তাহলে এই যে আমার যে দন্তন্য যে লোপ পেয়েছে, খান থেকে এখানে এসে দন্তন্য লোপ পেয়েছে, এই কারণে দন্তন্য যে লোপ পেয়েছে, মানে নাসিক্য বর্ণগুলো একটু ওরা একটু দুষ্টুর প্রকৃতির, ওরা হারিয়ে যেতে প্রস্তুত, হারিয়ে যাবে, লোপ পাবে, মারা যাবে, কিন্তু মারা গেলে সে তার বাচ্চাটা রেখে যাবে। তাহলে সেই নাসিক্যধ্বনি বাচ্চাটা হচ্ছে চন্দ্রবিন্দু, নাসিক্যধ্বনি বাচ্চাটা কি? চন্দ্রবিন্দু। এই কারণে সে দন্তন্য মারা গেছে, কিন্তু তার বাচ্চা চন্দ্রবিন্দুকে রেখে গেছে। কিন্তু আমরা ভুল করে অনেক সময় দেখি যে অনেকেই আবার খানের মধ্যে কি দিয়ে দেয়? চন্দ্রবিন্দু দেয়। কেন খানের মধ্যে চন্দ্রবিন্দু দিতে হবে? কোনো লজিক কিন্তু নেই। আর এই খান শব্দটি কোত্থেকে আসছে? যখন এই পাকিস্তান পিরিয়ডে যখন আমাদের দেশের এক ধরনের মানুষ ছিল যারা নামের পাশে খান যুক্ত করে নিজেদেরকে এলিট প্রমাণ করার চেষ্টা করত, তো সেই পাকিস্তান পিরিয়ডে কিন্তু অনেক বেশি খানের জন্ম হয়েছে আমাদের এই দেশে। তো তারা কিন্তু সেই এই খানটা কিন্তু তখন অনেক বেশি আমরা ব্যবহার করেছিলাম। ওকে, তাহলে এই হলো আপনার খানে তাহলে চন্দ্রবিন্দু হবে না, কিন্তু খাতে চন্দ্রবিন্দু হবে। এবং কেন চন্দ্রবিন্দু সেটিও আমরা বলেছি। খ্রিস্টাব্দ এবং খ্রিস্টাব্দ নিয়ে মহা ঝামেলা, বহুত ঝামেলা। কেউ বলছেন যে খ্রিস্ট থেকে যেহেতু আসছে, এই ইংরেজি থেকে ক্রাইস্ট থেকে আসছে, তাহলে এটা তো বিদেশি শব্দ। কেউ বলছেন এর সাথে আবার অব্দ যুক্ত হয়েছে, এই কারণে এটার মধ্যে মূর্ধন্য স হবে। আবার কেউ বলছেন যে ইষ্ট মিষ্ট মতো সাউন্ড হচ্ছে খ্রিস্টাব্দ, তাহলে এখানে কেন মূর্ধন্য স হবে? তো এই মূর্ধন্য স হবে। তো এরকমভাবে নানান যে যার মতো যুক্তি দেখিয়েছেন, কিন্তু আমাদের তো পরীক্ষায় আসলে আমরা কোনটা দেবো সেটা হচ্ছে নির্ভর করছে বাংলা একাডেমি কী দিয়েছে। তাহলে আমাদের তো এখানে আমরা পণ্ডিতি করার কোনো সুযোগ নেই, বা আমারও পণ্ডিতি করার কোনো সুযোগ নেই। আমাদের শুধু এইটা জানতে হবে যে বাংলা একাডেমি কোনটাকে প্রমিত করেছে। বাংলা একাডেমি মূর্ধন্য স যেটা, সেটাকে প্রমিত করেছে, আর তালব্য যেটা দন্তস্ব যে সেটাকে প্রমিত করেনি। বানান দুটি নিয়মে মতভেদ রয়েছে, তবে বাংলা একাডেমি এগুলো লিখে দিয়েছে যে খ্রিস্টাব্দকে প্রমিত করেছে। তারপরেরটি, এটাও আমরা অনেক ভুল করি, গত বা বিগত 50 বছর আগে বা পূর্বে বলি। কি বলি? বললাম যে গত বা বিগত একই কথা। বললাম যে গত 50 বছর পূর্বে। গত একটা হচ্ছে অতীত নির্দেশক শব্দ, অতীত নির্দেশক গত। আবার বললাম 50 বছর আগে, তাহলে এখানে দ্বিত্ব হয়ে গেল। তাহলে আমাকে কি বলতে হবে? আমি যদি বলি 50 বছর আগে, তাহলে আমার এখানে বিগত বা গত দেওয়ার দরকার নেই, যে কোনো একটা দিতে হবে। দেখেন এখানে আমি লিখেছি, দেখেন, বিগত বা গত 50 বছর আগে বা পূর্বে মানুষের মুখের ভাষা এমন ছিল না বললে ভুল হবে, কারণ বিগত বা গত এবং আগে পূর্বে একই অর্থ বহন করছে। তাহলে এই যে আগে এবং পূর্বে, এই কথা এবং গত বিগত একই অর্থ বহন করছে, তাহলে দুটা দেওয়া যাবে না। সুতরাং বাক্যটি শুদ্ধরূপ হবে 50 বছর আগে মানুষের মুখের ভাষা এমন ছিল না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে 50 বছর আগে বা পূর্ব যখন বলবো, 50 বছর আগে বা পূর্বে যখন বলবো, তার আগে গত বা বিগত দেয়া যাবে না, দিলে ভুল হবে। ঘুষ এবং ঘুষ বানানটিকে মূর্ধন্য স দিয়ে লেখা হয়। মূর্ধন্য স দিয়ে তখনই লেখা যাবে যদি শব্দটি হয় তৎসম। কি বলেছি? আমার কোনো শব্দে যদি আমি মূর্ধন্য স তখনই ব্যবহার করতে পারবো যখন শব্দটি হবে তৎসম। ঠিক আছে? মূর্ধন্য ন আমি তখনই ব্যবহার করতে পারবো যদি শব্দটি হয় তৎসম। সেই ক্ষেত্রে যে খ্রিস্টাব্দ কিন্তু সেই শর্তে কিন্তু এখানে দন্তস্ব হওয়ারই কথা, এবং আমি পার্সোনালি দন্তস্বরই পক্ষে। কিন্তু বাংলা একাডেমি যেহেতু তারা পণ্ডিতি করে মূর্ধন্য স দিয়েছে, সেক্ষেত্রে আমাদের ওইটাই জানতে হবে। তো ঘুষ বানানটি যেহেতু শব্দ না, কি বলে, এই
এই তৎসম শব্দ না, সুতরাং ঘোষ বানানে কী দিতে হবে? দন্ত স দিতে হবে। আর ঘোষ বানান মূর্ধন্য স দিলে কী হবে? ভুল হবে। পরে চলে যাচ্ছি যে চলাকালীন এবং চলাকালীন সময়, এই দুটার মধ্যে কোনটা ঠিক? বললাম যে পরীক্ষা চলাকালীন সময়ে বাহিরে যাওয়া যাবে না। ধরেন এরকম একটা বাক্য লিখলাম আমি যে পরীক্ষা চলাকালীন সময়ে বাহিরে যাওয়া যাবে না। তাহলে এই যে চলাকালীন সময়ে, এই কালীন মানে সময়, কালীন মানে কি? সময়। আবার আমি পরে কি যোগ করলাম যে চলাকালীন সময়, তার মানে কি হলো? পরীক্ষা চলা সময়ে সময়ে, এরকম অর্থ হয়ে যাচ্ছে, মানে সময় শব্দটা দুইবার হয়ে যাচ্ছে, বাহুল্য হয়ে যাচ্ছে। তাহলে এই বাহুল্য দোষটা করা যাবে না। তাহলে আমার কী বলতে হবে? পরীক্ষা চলাকালীন বাহিরে যাওয়া যাবে না, চলাকালীন সময়ে বলা যাবে না। সময় এখানে কি? সময়টা একটু অতিরিক্ত। তাহলে আমাদের চলাকালীন বললে ঠিক হবে, আর চলাকালীন সময় বললে ভুল হবে। ব্যাখ্যাটা দেখেন লিখেছি। কালীন কাল শব্দের বিশেষণ, চলাকালীন সময়ে বাকভঙ্গির অর্থ হলো চলার সময়ে সময়ে। এটি মারাত্মক ভুল, তাই চলাকালীন শব্দের পরে সময়ে লেখার দরকার নেই। এখন চীন এবং চীন, এখানেও বাংলা একাডেমি স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছে। কিভাবে? বলছে যে এই চীনটা অনেক আগে থেকে ব্যবহৃত হচ্ছে, বহুল প্রচলিত, এই সেই অনেক কিছু বলছে, যে কারণে চীন বানানটা এইভাবে রেখে দিয়েছে। কিন্তু দেশ ও নামের বানানে আমরা কি জানি? রস্বইকার হয়, ঠিক আছে? এবং এই চীন বানানটাও যে তৎসমতে ছিল এরকমও নজির পাওয়া যায় না। কেউ কেউ বলছেন যে তৎসমতে পাওয়া যাচ্ছে, কেউ কেউ বলছেন পাচ্ছে না। অর্থাৎ যেটাই হোক, তবে এই রস্বইকার দিয়ে দিলে সবচেয়ে ভালো হতো। ইন্ডিয়াতে কিন্তু চীন বানান রস্বইকার দিয়ে লেখা হয়, কলকাতাতে রস্বইকার দিয়ে লেখা হয়, কিন্তু বাংলা একাডেমি বলছে চীন বানান ঐতিহ্য অনুসারে বা বহুল প্রচলিত এই নানান যুক্তি দিয়ে এটাকে বলেছে যে দীর্ঘিকার দিয়ে লেখার জন্য। তো বাংলা একাডেমিতে বলছে এখন কর্তার ইচ্ছায় কর্ম, আমাদের করার কিছু নেই। তাহলে আমরা চীন বানানকে এটা দীর্ঘিকার দিব, আর চীন বানান হ্রস্বইকার দেব না। তো চৌধুরী এবং চৌধুরী, এইখানে হচ্ছে চৌধুরী, দেখেন চৌধুরী একটি হিন্দি শব্দ। চৌধুরী একটি কী শব্দ? হিন্দি শব্দ। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না, এরকম একটা ডায়লগ খুব প্রচলিত আছে। তো সেই যে বাংলা সিনেমাতে দেখবেন সব হচ্ছে চৌধুরী। তো এই যে এই চৌধুরী শব্দটি দীর্ঘইকার দিয়ে আমরা লেখা অভ্যস্ত, কিন্তু দীর্ঘইকার দিয়ে লেখা যাবে না। কেন লেখা যাবে না? শব্দটি তৎসম না, শব্দটি আমাদের দেশীয় না, শব্দটি হচ্ছে হিন্দি শব্দ। তো যেহেতু হিন্দি শব্দ বিদেশি শব্দ, তাহলে দীর্ঘইকার হবে না, তাহলে চৌধুরী বানান কী হবে? হ্রস্বইকার হবে। তাহলে এইটুকু আমরা জানবো। আমাদের যখন চৌধুরী দিয়ে কোনো শব্দ দেওয়া থাকবে, কোনো বাক্য দেওয়া থাকবে, বা কোনো শব্দের সংশোধন বা শুদ্ধকরণ দেওয়া থাকবে, শুদ্ধিকরণ দেওয়া থাকবে, কিংবা কোনো একটি বাক্য শুদ্ধিকরণ থাকবে, তখন চৌধুরী বানান আমরা হ্রস্বইকার দেব। তারপরে হচ্ছে কি? ছোটোখাটো এবং ছোটোখাটো, অর্থাৎ এইটা কি ঠিক নাকি এইটা ঠিক, নাকি এইটা এবং এইটা ঠিক, অর্থাৎ ছোট বানানে ওকার হবে কিনা, ছোট বানানে ওকার হবে কিনা। বাংলা একাডেমি ছোট বানানকে ওকার দিয়ে দিয়েছে। ছোট এবং বড় বানানকে বাংলা একাডেমি কীভাবে লিখেছে? বাংলা একাডেমি এভাবে লিখেছে, ছোট আর কি লিখেছে? বড়, এভাবে লিখেছে। তাহলে ছোট এবং বড় যে আছে, এই দুটাকে কি করতে হবে? ওকার দিয়ে লিখতে হবে। তাহলে ছোট বানান যদি আমি ওকার দিয়ে লিখি, তাহলে আমার ছোটোখাটো বানানটা ওকার দিয়ে লিখতে হবে। তাহলে এইটা ঠিক এবং এই ছোটোটা ঠিক। জগৎ এবং জগৎ, এই জগৎ বানান খণ্ডত্ব দিয়ে লিখতে হবে, ত দিয়ে লেখা যাবে না। তো এই শব্দের শেষে খণ্ডত্ব আছে এমন কিছু শব্দ হচ্ছে ভবিষ্যৎ, হঠাৎ, শরীর, মরুত। এখন জন্মবার্ষিক এবং জন্মবার্ষিকী শব্দের শেষে দীর্ঘইকার থাকলে সেটা স্ত্রীবাচক হয়ে যায়। স্ত্রীবাচক প্রত্যয় হচ্ছে দীর্ঘইকার। তাহলে জন্মবার্ষিক কি বলবো আমরা, নাকি জন্মবার্ষিক কি বলবো, সেটি নিয়ে একটি কনফিউশন রয়েছে। তবে বাংলা একাডেমি দুইটাকে ঠিক বলেছে। তবে শুধু শব্দের শেষে দীর্ঘইকার দিয়ে স্ত্রীবাচক করাটা সমীচীন নয় বলেই আমাদের মনে হয়, যে কারণে অধিক পাবে, গুরুত্ব পাবে হচ্ছে বার্ষিকটা। আপনারা জন্মবার্ষিকটা দিয়েন, আর জন্মবার্ষিকী দিলে যে ভুল হবে ব্যাপারটা এরকম নয়। তাহলে জন্মবার্ষিক এবং জন্মবার্ষিকী দুইটা শব্দটাই কি প্রমিত হিসেবে নির্ধারিত করেছে বাংলা একাডেমি। তবে জন্মবার্ষিক আমাদের কাছে মনে হয় যে বেশি প্রমিত। তো এরকম যেমন শব্দের শেষে শুধু দীর্ঘইকার হয়েছে বা স্ত্রীবাচক হয়েছে, এরকম আরও শব্দ আছে, যেমন বিবরণী, মহতি, শতাব্দী, মণ্ডলী, সংশোধনী। এটা সংশোধনী না বলে যে সংশোধন বললে হতো। অপেক্ষমানা,
মানে আ দিয়ে শুধু মানে দীর্ঘই এবং আ দিয়ে, আটাও কিন্তু শব্দশেষে দীর্ঘই বা আ থাকলে কিন্তু স্ত্রীবাচক নির্দেশ করে। তার চঞ্চলা, চয়নিকা, নিবন্ধী এই শব্দগুলোর পরিবর্তে যদি আমরা বলি বিবরণ, যদি বলি মহৎ, যদি বলি শতাব্দ, যদি বলি মণ্ডল, যদি বলি সংশোধন, যদি বলি অপেক্ষমান, যদি বলি চঞ্চল, যদি বলি চয়নিক, যদি বলি নিবন্ধ, তারপরে কি হবে? শুদ্ধ হবে। যেমন শতাব্দ বলে শুদ্ধ হবে, এটা আপনাদের একটু নতুন মনে হতে পারে। শতাব্দ আপনার এটা সাধারণত ব্যবহৃত হয় না, মণ্ডলটা ব্যবহৃত হয়, আর তারপরে হচ্ছে সংশোধন, এটা এগুলো বাকিগুলো ব্যবহৃত হয়। তো তাহলে এটা দুটোই ঠিক। জাজল্যমান আর জাজল্য, এখানে একটা আকার বেশি উঠেছে। তো এই জাজল্যমান না জাজল্য কোনটা? জাজল্যমান খাঁটি তৎসম শব্দ, এর অর্থ অতিশয় উজ্জ্বল, অত্যন্ত উজ্জ্বল। জাজল্য বলে কোনো শব্দ নেই। তাহলে এই জাজল্য বলে কোনো শব্দ নেই, এটা অনেকে ব্যবহার করে, এটা কি হবে? জাজল্যমান। তারপর হচ্ছে জাহাপনা এবং জাহাপনা বানানে, জাহাপনা হর এখানে কেউ চন্দ্রবিন্দু দিচ্ছেন, এই হর এখানে কেউ চন্দ্রবিন্দু দিচ্ছেন, আবার কেউ এই জ্বর উপরে চন্দ্রবিন্দু দিচ্ছেন। এখন দেখেন এটা আসলে কোথায় হবে। ফার্সি শব্দ জাহান অর্থ পৃথিবী, পৃথিবীর প্রভু, কাজেই বাংলায় যাহা হওয়া উচিত যাহা। আচ্ছা, তাহলে দেখেন আমি একটা জিনিস লক্ষ্য করি যে এই জাহান শব্দ থেকে কিন্তু এই যাহা আসছে, জাহান থেকে। এখন জাহান শব্দের মধ্যে কি চন্দ্রবিন্দু আছে? জাহান আমি লিখলাম এখানে, দেখেন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি লিখলাম এখানে জাহান, তাই না? জাহান। এখন জাহান থেকে যাহা, তাহলে আমার বাদ পড়েছে কি? বাদ পড়েছে দন্তন্য। এখন আমি বলেছিলাম যে নাসিক্য বর্ণ যদি মারা যায়, নাসিক্য যদি লোপ পায়, তার পরিবর্তে একটা বাচ্চা রেখে যায়, সে বাচ্চাটা কি? বাচ্চাটা হচ্ছে চন্দ্রবিন্দু, তাই না? তাহলে আমার তো দন্তন্য আমার এখান থেকে বাদ পড়েছে, তাহলে আমার এখানে চন্দ্রবিন্দু দিতে হবে। তাহলে আমি চন্দ্রবিন্দু কোথায় দেবো? কোথায়? যেখান থেকে বাদ পড়েছে সেখান থেকে দেবো। আমার বাদ পড়েছে অন্তে, শেষে থেকে, এই হর এখান থেকে বাদ পড়েছে, তাহলে আমার চন্দ্রবিন্দু কি জ্বর এখানে বসবে না হর এখানে বসবে? অবশ্যই হর এখানে বসবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার এটা কোনটা ঠিক। তাহলে জাহাপনা এইটা ঠিক, এইটা ঠিক, এটা দিলে ভুল, জাহাপনা এই যে এইটা ঠিক, এইটা ঠিক, আর এটা দিলে কি হবে? ভুল হবে। অর্থাৎ জাহাপনা শব্দটা হচ্ছে হয়ের ওপর চন্দ্রবিন্দু। তাহলে আমার সাথে বলুন যে জাহাপনা শব্দের চন্দ্রবিন্দু হচ্ছে হয়ের ওপর। কেন হয়ের ওপর? কারণ হচ্ছে জাহান থেকে যাহা আসছে, আর জাহানের যে দন্তন্য এটা যেহেতু লোপ পেয়েছে, তার পরিবর্তে একটি চন্দ্রবিন্দু হয়েছে, এবং সেই চন্দ্রবিন্দু কোথাও বসবে? হর এখানে বসবে। আশা করি বুঝতে পেরেছেন। পরে হচ্ছে জাতীয়করণ ও সরকারিকরণ। এইটাতে আমরা পত্রপত্রিকা নানান জায়গায় ভুল দেখি বা অপপ্রয়োগ দেখি। দেখেন, জাতীয়করণ অর্থ জাতির অন্তর্ভুক্তিকরণ, কোনো একটা জাতির ভেতরে ঢোকানো। জাতীয়করণ মানে কি? জাতির অন্তর্ভুক্তিকরণ। সুতরাং সরকারিকরণ অর্থে জাতীয়করণ বলা যাবে না। আমরা বলি না যে এই কলেজটি জাতীয়করণ করা হয়েছে, স্কুলটি জাতীয়করণ করা হয়েছে, নতুন এতগুলো স্কুল, নতুন এতগুলো কলেজ, 300 কলেজ জাতীয়করণ করা হয়েছে। জাতীয়করণ করা মানে কি? তার আগে কি জাতির বাইরে ছিল? মানে সরকারিকরণ হয়েছে, মানে সরকারি হয়েছে, আগে কি জাতির বাইরে ছিল? জাতি বলতে তো আমার পুরো দেশটা কি বোঝাচ্ছে? আমরা বাঙালি জাতিটা কি বোঝাচ্ছি, তাই না? তাহলে আমার এই জিনিসটা তো, স্কুল কলেজটা তো আমাদেরই ছিল, এটা এখন সরকারি হয়েছে। সুতরাং আমরা যদি বলি যে স্কুল কলেজ জাতীয়করণ করা হয়েছে, তাহলে কিন্তু মারাত্মক ভুল হবে। তাহলে কি বলতে হবে? সরকারিকরণ। জাতীয়করণ বললে ভুল হবে। জাতীয়করণ নামে শব্দ আছে, তার মানে হচ্ছে কোনো একটা জাতিতে কোনো কিছুকে ঢোকানো, সেটা হচ্ছে জাতীয়করণ। আশা করছি বুঝতে পেরেছেন। জীব এবং জীব, সংস্কৃত জিহ্বার উচ্চারণটা কিন্তু এরকম, জিহ্বা, সংস্কৃত এটা হচ্ছে উচ্চারণ। তো সংস্কৃত জিহ্বা থেকে জীব বা জীব এসেছে। তো এই জীবটা লেখাতে মানুষ ব্যবহার করে, আর এই জীবটা জিভে লাস্টের যে ভটা আছে, ভটা মানুষ ওইভাবে উচ্চারণ করতে পারে না, সে কারণে সবাই জীব বলে। বাংলা একাডেমি দুইটাকেই ঠিক রেখেছে। তবে আমাদের পরামর্শ হচ্ছে যে লিখিততে এই জীব, আর হচ্ছে এমনিতে যখন মানুষ কথা বলে তখন সাধারণত ভ উচ্চারণ করতে পারে না। তাহলে এই দুইটাই ঠিক। লিখিততে এটা ব্যবহার করব, আর কথা বলার সময় এটা ব্যবহার করব।
তারপর হচ্ছে জ্ঞাতার্থে। জ্ঞাতার্থে নামে কোনো শব্দ নেই। আমরা এরকম বলি যে আপনার জ্ঞাতার্থে জানাচ্ছে যে, কিংবা আমরা যখন চিঠিতে লিখি, বিভিন্ন অফিসিয়াল লেটার কিংবা কোনো একটা বিজ্ঞপ্তি বা কোনো প্রজ্ঞাপন, নানান ক্ষেত্রে আমরা যখন এই জ্ঞাতার্থে শব্দটা ব্যবহার করি, বা এমনি তো আমরা যখন ফর্মাল কোনো কথা বলি তখন বলি যে আপনার জ্ঞাতার্থে একটা কথা বলে রাখছি, এরকম যখন আমরা বলি ফর্মাল কোনো কথায়, সেখানে এই জ্ঞাতার্থে নামে আসলে কোনো শব্দ নেই। এই জ্ঞাতার্থে বললে কী হবে? ভুল হবে। জ্ঞাতার্থে মানে কি? অবগতির জন্য। তাহলে আমাদের কী বলতে হবে? যে আপনার অবগতির জন্য। তবে জ্ঞাতার্থে শব্দ বহুল প্রচলিত, এটা ব্যাকরণসম্মত নয়। জ্ঞাতযোগ অর্থে কি হয়েছে? জ্ঞাতার্থে। এর মানে কি? জ্ঞাত অর্থে। এর জ্ঞাতার্থে শব্দের অর্থে কি জানায়? জ্ঞাতার্থ শব্দের অর্থে হয়ে যায় যে জ্ঞাত অর্থে। কিন্তু আমি তো আসলে জ্ঞাত অর্থে কিছু বোঝাতে চাচ্ছি না। জ্ঞাত অর্থে, হোয়াট ইজ জ্ঞাত অর্থ? আমরা বুঝতে যাচ্ছি যে আপনার অবগতির জন্য বা আপনাকে জানানোর জন্য, তাই না? তাহলে জ্ঞাতার্থে বলা যাবে না, আমাদেরকে বলতে হবে অবগতির জন্য। নেক্সট হচ্ছে জ্বালাতন এবং জ্বালাতন। জ্বালাতন, এক জ্বালাতনে কি আছে? ব আছে, জড় নিচে ব আছে, বফলা আছে। আর এক জ্বালাতনে বফলা নেই। দেখেন কি লিখেছি? বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত জ্বালা। সংস্কৃত কি? সংস্কৃত জ্বালা। সংস্কৃত জ্বালা শব্দের অর্থ হচ্ছে প্রদাহ, অগ্নিশিখা, বিরক্তিকর বিষয়, সন্তাপ। জ্বালাতন কথাটায় যেহেতু একটু জ্বালা আছে, তাই জ্বালাতনে কি লিখতে হবে? জ্বালাতনে কি দিতে হবে? জ দিতে হবে। এটি শুদ্ধ। আর যদি ব যদি না দেন তাহলে ভুল হবে। তাহলে কোনটি ঠিক? জ্বালাতনে কি দিতে হবে? জ্বালাতনে যেহেতু একটু জ্বালা আছে, তাহলে সেই জ্বালার চিহ্নটা আপনি দেবেন না। সেই জ্বালার চিহ্নটা কি? এই যে ব। তারপরে যে ঝর্ণা। ঝর্ণা বানানটা আমরা ভুল করার কারণ হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা ছোটোবেলায় ক্লাস 7 অথবা 7 বা 6 অথবা তার একটু আগে, এই টাইমে হয়তো কোনো একটা কবিতা ছিল, কবিতার নাম ছিল ঝর্ণা। ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরিলিকা চন্দ্রিকা চন্দ্রনী কর্ণা, বা এই টাইপের লাইনগুলো ছিল। সেইখানে ঝর্ণা বানানটি এইভাবে ছিল। কিন্তু ঝর্ণা বানান এইভাবে কেন হবে? ঝর্ণা বানান তো সংস্কৃত না। ঝর্ণা শব্দটি তো সংস্কৃত না। ঝর্ণা শব্দটি কোথা থেকে? ঝর্ণা হচ্ছে একটি বাংলা শব্দ। ঝর্ণা কী শব্দ? বাংলা শব্দ। তাহলে বাংলা শব্দে তো মূর্ধন্য হওয়ার কথা না। তাহলে বাংলা শব্দে কী হয়? দন্তন্য কথা। তাহলে আমরা ঝর্ণা লিখব। এই ঝর্ণা লিখব না। ঠিক আছে? ও সত্যেন্দ্রনাথ ঠাকুর, তবে সত্যেন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ঝর্ণা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ঝর্ণা, আর বিষ্ণুদে লিখেছেন ঝর্ণা। আবার বিষ্ণুদে কী করেছেন? ঝর্ণা আবার ভেঙে লিখেছেন, লিখে আবার এখানে মূর্ধন্য দিয়েছেন। তাহলে আমাদের বিষ্ণুদেবটা আমরা নিচ্ছি না, আমরা সত্যেন্দ্রনাথ দত্তটা নিচ্ছি না, আমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে ঝর্ণাটা লিখেছেন সেটাকে নিচ্ছি। ঝান্ডা এবং ঝান্ডা। এই ঝান্ডা বানানে মানে মূর্ধন্যর সাথে সবসময় কি বসে? ড বসে। এটা হচ্ছে নত্যবিধানে বসে, আমরা জানি। কিন্তু ঝান্ডা কখন, শব্দটা যদি তৎসময় তখন বসবে, কিন্তু শব্দটি যদি হিন্দি হয় অর্থাৎ বিদেশি হয়, তাহলে সেখানে কিন্তু বসবে না। ঠিক আছে? তাহলে ঝান্ডা বানানে কি? ঝান্ডা বানানে হচ্ছে দন্তন্য। ঝান্ডা বানানে দন্তন্য, কারণ হিন্দি ঝণ্ড থেকে ঝান্ডা শব্দের উৎপত্তি হয়েছে, সুতরাং সেখানে মূর্ধন্য দেয়া যাবে না। তারপরে দেখুন তক্ষুনি এবং তৎক্ষণাৎ। তক্ষুনি, যেহেতু এখানে ক্ষীয় আছে, শব্দটার মধ্যে মনে হচ্ছে যে এটা হচ্ছে শব্দটাতে মনে হচ্ছে যে এটা মনে হয় শব্দ, সংস্কৃত শব্দ এরকম মনে হচ্ছে। তবে না, তক্ষুনি বানানে মূর্ধন্য নেই। তক্ষুনি বানানে কি আছে? দন্তন্য আছে। আর তৎক্ষণাৎ বানানে আছে মূর্ধন্য ন। তাহলে কি? তৎক্ষণাৎ বানানে মূর্ধন্য, আর তক্ষুনি বানানে হচ্ছে দন্তন্য। তক্ষুনি ও তৎক্ষণাৎ সমার্থক শব্দ, কিন্তু তৎক্ষণাৎ শব্দে মূর্ধন্য হলে তক্ষুনি বানানে দন্তন্য হবে। তক্ষুনি বানান ভুল, তাহলে তক্ষুনি লেখা যাবে না। ওকে, তো আমরা পরে দেখি তবলচি। শব্দটা কি? তবলচি মানে কি? তবলা শব্দটি আরবি শব্দ তবল থেকে এসেছে। এখন তবলা যিনি বাজান, তবল শব্দটি যেটা বিদেশি, তবলা যিনি বাজান তাকে বলা হচ্ছে কি? তবলচি। তাহলে এই চিটা আমরা রস্বইকার দিয়ে দিব। কী কার দিয়ে দিব? যেহেতু তবল শব্দটা বিদেশি, তাহলে এখানে অবশ্যই রস্বইকার হবে। যেখানে আমরা তবলচি যদি কেউ দীর্ঘিকার দিয়ে লেখে তাহলে কী হবে? ভুল হবে। তারপরে দেখেন তৎকালীন সময়ে বা তৎকাল বা তাৎকালিক সময়ে, এইটার মধ্যে কোনটা হচ্ছে ঠিক? এটার ব্যাখ্যাটা একটু দেখতে হবে। দেখেন, তৎকাল শব্দের সঙ্গে
ইন প্রত্যয় যোগ করলে হয় তৎকালীন। কি বলেছি? তৎকাল শব্দের সঙ্গে ইন প্রত্যয় যোগ, তৎকাল শব্দটা একটা ঠিক, এটার সাথে যদি যখন আমরা ইন প্রত্যয় যুক্ত করছি তখন সেটার অর্থ হচ্ছে তৎকালীন। এর অর্থ সেই সময়ের বা তদানীন্তন। আর তৎকাল শব্দের সঙ্গে ইক প্রত্যয় যদি যোগ করি তাহলে কি হবে? তাৎকালিক। তাৎকালীন না, কিন্তু তাৎকালিক। তাৎকালিক শব্দের অর্থ হলো তখনকার বা তদানীন্তন। সুতরাং তাৎকালিক বা তৎকালীন শব্দ পরে পুনরায় সময়ে দিলে কি হবে? ভুল হবে। তার মানে আমি যেটা বুঝতে যাচ্ছি যে তৎকালীন শব্দটা ঠিক, তৎকাল শব্দটা ঠিক, তাৎকালিক শব্দটা ঠিক, কিন্তু এই তাৎকালিক লিখি বা তৎকালীন লিখি, এটার পরে আবার নতুন করে এই যে সময়ে যে দিচ্ছি এটা ভুল, সময় যে দিচ্ছি এটা ভুল, তাহলে দেয়া যাবে না। কারণ এই কালিকের মধ্যে কিন্তু কাল শব্দটা আছে, এই কালিকের মধ্যে কিন্তু কাল শব্দটা আছে বা সময় শব্দটা আছে। তাহলে যেহেতু তাৎকালিক শব্দের মধ্যে সময় শব্দটা আছে, আবার নতুন করে সময় দিলে কি হবে? ভুল হবে। তাহলে আমরা তাৎকালিক শব্দটি সেটা তৎকালীন হতে পারে বা তাৎকালিক হতে পারে, দুইটাই ঠিক। তাহলে তাৎকালিক অথবা তৎকালীন লেখার পরে আমরা নতুন করে সময়ে দিব না। তদীয় এবং তদীয় কোনটা ঠিক? তদীয় অর্থ হচ্ছে তার, যে তর নিচে ব নেই সেই তদীয় অর্থ হচ্ছে তার। যেমন করিমের পুত্র ও তদীয় পুত্র, অর্থাৎ করিমের পুত্র ও তার পুত্র, এই তদীয় মানে হচ্ছে তার, তাহলে করিমের পুত্র ও তার পুত্র। কিন্তু তর নিচে যখন ব দিব সেই তদীয় অর্থ হয়ে যাবে তোমার। কি বলেছি? দেখেন মোটামুটি কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। এই তদীয় মানে হচ্ছে তার, আর এই তদীয় মানে হচ্ছে তোমার, কিন্তু এটা আমরা অনেক ভুল করি। এখন আমি বললাম তদীয়, তদীয় ছবি, তার মানে কি? তোমার ছবি। যদি এই তদীয় যদি বলি, হ্যাঁ, আর যদি বলি তদীয় ছবি তাহলে কি? তার ছবি। তা একটা হলো তোমার ছবি আর একটা কি? তার ছবি। তোমার হচ্ছে সেকেন্ড পারসন আর এই তারটা হচ্ছে কি? থার্ড পারসন। তাহলে এই যে তর নিচে যেটা ব, এইটা হচ্ছে সেকেন্ড পারসন, আর তর নিচে ব না থাকলে সেটা কী হবে? থার্ড পারসন হয়ে যাবে। তাহলে এখানে লিখে রাখুন, এখানে লিখে রাখুন 3 আর এখানে লিখে রাখুন 2। ঠিক আছে? তো এখন দেখেন 3 যেটা এটাকে কিন্তু ছোট মনে হচ্ছে, আর 2 যেটা এটাকে বড় হচ্ছে, কারণ এটা নিচে দেখেন ব আছে। তফাত এবং তফাত, তফাত শব্দ এবং তফাত শব্দ কোনটা ঠিক? তফাত বাংলা শব্দ নয়, সুতরাং তফাত শব্দে খণ্ডত্ব হবে না। তাহলে তফাত শব্দ হচ্ছে কী হবে? ত হবে। তফাত শব্দে কী হবে? ত হবে। তারপর হচ্ছে তাদৃশ এবং তাদৃশ, একটা নিচে ব আছে একটা নিচে ব নাই। তাদৃশ শব্দের অর্থ হচ্ছে সেই রকম, তাদৃশ শব্দের অর্থ কি? সেই রকম। আর তার নিচে যদি বথ হয় তার অর্থ হবে, তার অর্থ তো লিখি নেই কেন, তার মতো আর কি, এটা হবে তার মতো। এটা কেন জানি লেখা হয় নাই বা বাদ পড়েছে। তাদৃশ কী হবে? তার মতো। তাহলে এই তাদৃশ মানে হচ্ছে সেই রকম, আর এই তাদৃশ কী হবে? তার মতো হবে বা এরকম কিছু হবে। তারপর আমি একটু শব্দটা একটু দেখে নিই, কারণ ভুল পড়ানোর চাইতে একটু দেখে নেওয়া ভালো। তাদৃশ মানে হচ্ছে তোমার মতো আর কি, ওই আগের এতে তার মতো না, তোমার মতো আর কি। তাদৃশ মানে হচ্ছে তোমার মতো। তাহলে এই তাদৃশ অর্থ কি? তোমার মতো। আর এই তাদৃশ মানে হচ্ছে সেই রকম। তাহলে যদি যেটা নিচে ব আছে সেটা হচ্ছে তোমার মতো, আর যেটা নিচে ব না সেটা হচ্ছে সেই রকম। তারপর হচ্ছে তাবু এবং তাবু। দেখেন তাবুকে আমরা অনেকে তাম্বু বলি, যে তাম্বু খাটিয়ে একটা লোক আসছিল, বা গ্রামে কিন্তু এখনও মানুষ কিন্তু তাবু বলে না, কি বলে? তাম্বু বলে। এখন তাম্বু, তাম্বু বানানটা আমি এখানে একটু লিখি, দেখেন কি লিখলাম? তাম্বু। তাম্বু শব্দের মধ্যে একটা কি আছে? ম আছে। কি আছে? ম আছে। এই তাম্বু থেকে কি হলো? তাবু। তাম্বু থেকে কী হচ্ছে? তাবু। এখন এই তাবু যে লিখলাম, মটা তো লোপ পেয়েছে। এখন ম তো দুষ্ট, কারণ ম হচ্ছে একটি নাসিক্য বর্ণ। এখন নাসিক্য বর্ণ কোনো অবস্থায় লোপ করা যাবে না। লোপ সেটা বানানে হোক, সেটি উচ্চারণে হোক, সে লোপ পাইলেই তার পরিবর্তে কী দিতে হবে? চন্দ্রবিন্দু। এই জন্য তার পরিবর্তে চন্দ্রবিন্দু দেবো। যে কারণে তাবু বানায় আমরা চন্দ্রবিন্দু দিচ্ছি, কিন্তু এই তাবু বানায় চন্দ্রবিন্দু না দিলে ভুল হবে। আর ফার্সি তাম্বু থেকে কিন্তু তাবুটা শব্দটা আসছে, ফার্সি তাম্বু থেকে তাবু। আর তাম্বু মানে যেহেতু ম ছিল, মটা যেহেতু লোপ পেয়েছে, তাহলে মর পরিবর্তে কী হয়েছে? চন্দ্রবিন্দু হয়েছে। আমি এই শব্দের যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এইভাবে আপনি যদি পড়েন আমার মনে হয় মনে থাকবে। তাদেরকে
আমাদেরকে, তাদেরকে, আমাদেরকে, আমরা অনেকে লিখি তাদেরকে এটা দাও, আমাদেরকে এটা দাও, কি বলছি, তাদেরকে এটা দাও, আমাদেরকে এটা দাও, কিন্তু যখন আমি এটা বলছি তাদেরকে এটা দাও বা আমাদেরকে এটা দাও, তখন কি হচ্ছে, ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে দেখেন, বাংলা সর্বনাম ও বিশেষ্যে কর্মকারকে এক বচনে কে এবং রে যোগ হয়, কিন্তু বহু বচনে কে যোগ হয় না। আমাকে কিন্তু আমাদের, আমাকে আমাদের, তাকে থেকে তাদের, তাহলে আমি তো তাদের একবার আমি র বিভক্তি যুক্ত করেছি, তারপর আবার কে বিভক্তি যুক্ত করছি, দুইটা হয়ে গেল না। আমি কিন্তু বলছি যেমন তাকে থেকে তাদের এর বিভক্তি যুক্ত করেছি, এরপর আবার কি করলাম, তাদেরকে, তাহলে দেখেন দ্বিতীয় হয়েছে, ডবল হয়ে যাচ্ছে। তাহলে আমাকে আমাকে বলতে পারবো বা আমাদের বলতে পারবো, তাকে বলতে পারবো, তাদের বলতে পারবো, বালককে বলতে পারবো, বালকদের বলতে পারবো, কিন্তু আবার বালকদেরকে বলা যাবে না। তাহলে আমি যখন লিখছি যে আমাদের, যখন আমি লিখছি তাদের, যখন লিখছি বালকদের, অর্থাৎ এর বিভক্তি যখন যুক্ত করছি, এর বিভক্তির পরে আবার নতুন করে কি বিভক্তি যুক্ত করব না, কে বিভক্তি যুক্ত করব না। তবে সচরাচর আমরা বলি যে তাদেরকে, আমাদেরকে, বালকদেরকে, এটা কিন্তু ভুল হচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি তীর এবং তীরন্দাজ। এই তিনটি শব্দ আমরা ভুলভাবে নানান জায়গায় নানান রকম ভুল প্রয়োগ আমাদের হয়। তীর একটি ফার্সি শব্দ, তীর থেকে আগত। তীর শব্দের অর্থ হচ্ছে অস্ত্র, বাণ, স্বর, এটা আপনারা জানেন। তো তাহলে তীর, এটা আমি পাইলাম, এই যে আমরা তীর মারি সেই তীর থেকে হয়েছে তীরন্দাজ, তাহলে এই তীরন্দাজ বানানো কি হবে, রস্বীকার হবে। তাহলে দুইটা আমরা পেয়ে গেছি। আর এই তীর অর্থ কি, এই তীর হচ্ছে যে নদীর তীর, সৈকত। তাহলে দীর্ঘকার থাকলে হচ্ছে নদীর তীর, আর দীর্ঘকার না থাকলে, এবং এই দীর্ঘকার যে সংস্কৃত শব্দ তীর অর্থ হচ্ছে কুল, চট, পার। আচ্ছা, এটা আমি একটু বলে দেখেন, এখানে 102 নাম্বার শব্দ। আমি কিছু জিনিস, আমি আমার নিজের প্রশংসা না, আমি নিজের পরিশ্রমের কথা বলছি। ধরেন আমি যে বইটি আসবে সেটার মধ্যে উচ্চারণের যে অংশটুকু আছে, ধ্বনির যে অংশটুকু আছে, প্রয়োগ এবং অপপ্রয়োগের জন্য যে অংশটুকু আছে, তারপরে বাক্যের যে অংশগুলো পাবেন, বাক্য আমি এখনও পড়াই নেই, শব্দের যে কিছু অংশ আছে, মোটামুটি এমন বেশ কিছু অংশ আছে দেখবেন আপনি প্রচলিত বইয়ে এত এইভাবে ডিটেলে এত চমৎকার করে হয়তো বা দেওয়া নেই। আপনারা তখনই পাবেন, একে আমি নিজে না বলি, তখন বই পাওয়ার পরে আপনাদের কাছে এইটুকু আশা করবো, আপনারা যদি বইটি যখন হাতে পাবেন তখন আপনারা অবশ্যই বইটির একটি রিভিউ দেবেন যে এটার মধ্যে কী আছে বা কী নেই। আর যদি কোনো পরামর্শ থাকে, আপনারা অবশ্যই অনেক ব্রিলিয়ান্ট। আমি দেখেছি আপনারা আমাকে যখন মেসেজ করেন কোনো বিষয় জানার জন্য, আমি দেখেছি আপনারা মেডিকেলে পড়েন, আপনারা ডাক্তার, আপনারা ইঞ্জিনিয়ার, আপনারা বুয়েটে পড়ছেন, তারপরে চুয়েটে পড়ছেন, কুয়েটে পড়ছেন, আপনারা বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, ঢাকা, নানান, মোটামুটি এমন কোনো জায়গা থেকে নেই যে আপনাদের কাছ থেকে আমি এই সারাটা পাইনি। তো আপনারা এত বেশি ব্রিলিয়ান্ট, তো আপনাদের কাছ থেকেও কিন্তু আমার পরামর্শ অবশ্যই আছে। আপনাদের হচ্ছে 100 জনে 100 রকম মাথা, 100 রকম চিন্তা আসবে। তো সেই রকম যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে এই জায়গাটা অন্যান্য বইয়ে ভালো না বা এরকম না, আপনি এই জায়গাটা নিয়ে কিছু করতে পারেন কিনা, আপনাদের পরামর্শ আমি একেবারে সাদরে গ্রহণ করব। ঠিক আছে? তো এই পড়াইতে গিয়ে আপনার যে জায়গাটা মনে হচ্ছে এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করা দরকার, বা এই জায়গাটা আপনি বইয়ের মধ্যে এমন কোনো বিষয় আনতে পারেন কিনা, বা এই বিষয়গুলো আমরা আসলে বইয়ে পাই না, বা এই রকম দিলে হয়তো আমাদের সুবিধা হবে, এই পরামর্শগুলো আপনাদের কাছ থেকে আমি একেবারে চেয়ে নিচ্ছি। আপনারা যদি সেই পরামর্শগুলো আমাকে দেন তাহলে আমি সত্যি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। ওকে, অর্থাৎ আমরা সবাই মিলেই চাই যে আমাদের একটি নির্ভুল এবং একটি চমৎকার একটি বই হোক, যে বইটির মধ্য দিয়ে আমাদের এই ব্যাকরণের যে 15 নম্বর সেই অংশটুকুর জন্য আমরা ভালো করতে পারি। তো ব্যাকরণের 15 নম্বর আর সাহিত্যের যে অংশ আছে সেখানে মোটামুটি আমরা যদি পড়ি, আমি ক্লাস নেব বা সেটিরও বই আসবে, যখন ক্লাস নেব মোটামুটি একটু ডিটেলে যদি পড়াই এবং যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেখান থেকে যদি ভালো করে একটু পড়ায়, আমার মনে হয় যে সেখান থেকে একটা ভালো নম্বর পাওয়া যাবে। তাহলে বাংলার যে 35 নম্বর আছে সেখান থেকে আমরা চেষ্টা করব যেন একটা ভালো নম্বর উঠে। তো আমরা চলে যাচ্ছি দন্ত এবং দন্ত, এটা নিয়ে একটা কনফিউশন আছে, কোন জায়গায় আপনি দন্ততে জফলা দিবেন, কোন জায়গায় দিবেন না। দুইটাই কিন্তু ঠিক। দন্ত বানানি জফলা আছে, আবার কোথাও জফলা নেই। তাহলে কোনটা ভুল? নিশ্চয়ই একটা ভুল, একটা ঠিক, এরকম মনে হতে পারে, কিন্তু দুইটাই ঠিক। দন্ত অর্থ দেখেন, দন্ত মানে যেটা জফলা নেই, এর অর্থ হচ্ছে দাঁত। বাক্যে এটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে
সরি, এটা বিশেষণ হবে, এটা বিশেষ্য হবে, কেন উল্টা আমি লিখে ফেলছি। দন্ত মানে দাঁত, এটা হচ্ছে নাউন, এটা কী হিসেবে ব্যবহৃত হয়? বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আমি যদি বলি ডেন্টাল, যদি ডেন্টাল বলি অর্থাৎ দন্ত সম্বন্ধীয়, আমি বলি না ডেন্টাল, এটা ডেন্টাল ওটা বলি না, আমরা লিখি না যে ডেন্টাল, ইংরেজিতে ডেন্টাল, এই যেখানে লিখেছে ডেন্টাল। ডেন্টাল মানে কি? দাঁত সম্বন্ধীয়। যখন দাঁত সম্বন্ধীয় বলবো তখন কিন্তু এই জফলাটা হবে, তখন সেটা বিশেষণ। বুঝতে পেরেছেন? তাহলে দন্ত হচ্ছে বিশেষ্য, আমরা লিখি দন্ত হচ্ছে বিশেষ্য, আর এই দন্তটা হচ্ছে কি? বিশেষণ। ঠিক আছে? তো এই হলো আমাদের মোটামুটি পার্থক্য। তাহলে এই যে আমরা যে বলি যে দন্তধ্বনি, দন্তধ্বনি, সেই দন্তধ্বনি বা আমি যখন ধ্বনি পড়িয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? দন্ততে কিন্তু আমরা জফলা দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? অর্থাৎ দন্ত সম্বন্ধীয় যে ধ্বনিগুলো আছে, বা অর্থাৎ দন্ত দিয়ে যেগুলো উচ্চারিত হয়, দন্ত সম্বন্ধীয়। ঠিক আছে? দেখেন ধ্বনি ক্ষেত্রে দেখবেন দন্তধ্বনি এই যেরকম মধ্যে জফলা আছে। দরুন এবং দারুণ, এই জায়গাটায় একেবারে আমি দেখেছি একটা প্রফেসর লেভেলে যারা আছেন তারাও ভুল করেন এই দরুন এবং দারুণ নিয়ে। আপনাদের যখন উপসর্গ পড়েছিলাম, আপনাদের মনে আছে উপসর্গ, ফার্সি উপসর্গগুলো মনে আছে? যে ব দিয়ে শুরু হয়, আর একটা ছিল ব্যতিক্রম, সেটা হচ্ছে দরুন। কী ছিল? দরুন, মনে আছে? বলেছিলাম ফার্সি অনুসর্গগুলো, উপসর্গ না সরি অনুসর্গ, ফার্সি অনুসর্গ কী দিয়ে শুরু? ব দিয়ে শুরু, মনে আছে? বদলে। তো সেইখানে একটা ছিল দরুন। তাহলে দরুন একটি কী শব্দ? ফার্সি শব্দ। তাহলে ফার্সি শব্দ যদি দরুন হয়, তাহলে ফার্সি শব্দ তো মূর্ধন্য হওয়ার কোনো কথা নেই, মূর্ধন্য হওয়ার কোনো সুযোগই নেই। বিদেশি শব্দে মূর্ধন্য হয় না। কিন্তু দারুণ শব্দটি কিন্তু বিদেশি না, দারুণ শব্দ হচ্ছে সংস্কৃত। তাহলে সেই দারুণ শব্দ কি? নত্যবিধান অনুযায়ী সেখানে কি হবে? মূর্ধন্য হয়ে গেছে। দারুণ হচ্ছে নত্যবিধান অনুযায়ী কী হয়ে গেছে? মূর্ধন্য হয়েছে। কারণ রয়ের পরে, রয়ের ইমিডিয়েট পরে যদি এই কোনো ন থাকে এবং শব্দটি যদি তৎসময় 100% কী হবে? মূর্ধন্য ন হবে। সেই জন্য আমি মূর্ধন্য দিয়েছি। আর দরুণ যেহেতু আমার একটি ফার্সি শব্দ, সেখানে দন্তন্য হবে। তাহলে দরুণে দন্তন্য, দারুণে মূর্ধন্য ন। তারপর আমরা বলি দাহ্য শক্তি। এই যে বিভিন্ন জায়গায় বলে দাহ্য শক্তি, এখন এই দাহ্য শক্তিটা কি ভুল নাকি ঠিক সেটা আমরা দেখি। দেখেন কি লিখেছি, দহন বা দাহন শক্তি বোঝাতে দাহ্য শক্তি লেখা অপপ্রয়োগ। দাহ্য শব্দের অর্থ হলো যা সহজে দগ্ধ হয়। সুতরাং দাহ্য শক্তির স্থলে, এটা স্থলে হয়ে গেছে, শব্দটা হবে স্থলে। দাহ্য শক্তির স্থলে দাহিকা শক্তি লিখতে হবে। তাহলে দাহ্য শক্তি লিখলে কি হবে? ভুল হবে। আমরা কি লিখব? দাহিকা শক্তি। কি লিখব? দাহিকা শক্তি লিখব। তারপরে দেখেন আপনারা বাজারে একটা গাইড আছে, একটা প্রকাশনী ক্ষেত্রে, দিগদর্শন। বইয়ের নাম কি? দিগদর্শন। কিন্তু এই দিগদর্শন নামে আসলে কোনো শব্দই নেই আমাদের বাংলাতে। কি বলেছি? এই যে এই দিগদর্শনের বই বা গাইড পড়ে অনেকে পরীক্ষা দেন। এই দিগদর্শন, দর্শকের দিক ও দিক, কনে হস নাই, দিকের দর্শন, এই দিক নামে কোনো শব্দটা কিন্তু নাই, এই নামে কোনো শব্দ নেই। তাহলে কি আছে? দিগদর্শন নামে শব্দ আছে। গড় নিচে হস। আমরা যে পড়েছিলাম উপসর্গ না, সন্ধি পড়েছিলাম, তখন আপনাদের এই দিগদর্শন শব্দটা আপনারা দেখেছিলেন। এবং দিগদর্শন, শুধু দিগদর্শন আর অনেকগুলো শব্দ আপনারা দেখেছিলেন, যেমন এই দিগদর্শন, তারপরে হচ্ছে কি দিগ্গজ, দিগজ্ঞান, দিগদর্শী, দিগন্ত, দিগবলয়, দিগবালা, দিগবিদিক, মনে আছে? তাহলে এইখানের দিক এটা হবে গ, এবং গয়ের নিচে কী হবে? হস হবে। কিন্তু দিগদর্শন নামে কোনো শব্দ নেই। তাহলে এটা ঠিক। দিঘি এবং দিঘি, এই যে নায়িকা বা ছোট্ট যে দিঘি অভিনয় করতো, চাচ্চু মুভি আর কিছু মুভি করেছে, সেই দিঘি তার নামের বানান কিন্তু এইভাবে লেখে, দীর্ঘ ইকার দিয়ে লেখে, এইভাবে লিখে। হ্যাঁ, সেই দিঘি যদি এই দিঘি থেকে নেয়, তাহলে সেটি কিন্তু ভুল সে শিখেছে। এটি হবে তার নামের বানানটি হওয়া উচিত ছিল দিঘি, এভাবে হওয়া উচিত ছিল দিঘি। সংস্কৃত দীর্ঘিকা থেকে উদ্ভূত, এখানে উদ্ভূততে টি এম চলে আসছে, শব্দটা হচ্ছে উদ্ভূত, এটা স্লাইডে নেওয়ার পরে হয়ে গেছে। অর্থাৎ দীর্ঘিকা থেকে দিঘি। তাহলে দীর্ঘিকা থেকে দিঘি যেহেতু হয়েছে, বাংলা শব্দ দিঘি হয়েছে। বাংলা মানে খাঁটি বাংলা আর কি। আমরা যেটা বাংলা বলছি না, এগুলোই খাঁটি বাংলা। বাংলা খাঁটি বাংলা বা তদ্ভব একই জিনিস। কি বলেছি? বাংলা খাঁটি বাংলা তদ্ভব একই জিনিস। তাহলে যখন আমরা দিঘি বলছি, তখন কিন্তু যখন তদ্ভব হয়ে গেলে কিন্তু এই দীর্ঘিকারটা আর কি করবে না, থাকবে না। তৎসময় দীর্ঘিকার তদ্ভবে সে কী হয়ে যায়? রসিকার হয়ে যায়। সেটা আমরা অনেক আগেই পড়েছি। এখন ধস এবং ধস,
এই দুইটার মধ্যে কোনটা ঠিক? ধস শব্দের অর্থ হচ্ছে ভেঙে পড়া। ধস নামে কোনো শব্দ বাংলাতে নেই, এই ধস নামে কোনো বাংলাতে শব্দ নেই। তাহলে ধস মানে হচ্ছে কি? ভেঙে পড়া। ধসের শব্দ, এইটা আমরা অনেক বেশি ভুল করি। ধস শব্দের মধ্যে কি দিই? ধ এবং ব এবং দন্তস্ব দিয়ে দিই, এটা দেওয়া যাবে না। তারপর হচ্ছে ধূমপান নিষেধ বা ধূমপান নিষিদ্ধ। সরি, ধূমপান নিষেধ এবং ধূমপান নিষিদ্ধ, এইটা কেউ বলেন নিষেধ, কেউ লেখেন নিষিদ্ধ, কিন্তু বাংলা একাডেমি বলছে দুইটাই ঠিক। বাংলা একাডেমি কী বলছে? দুইটাই ঠিক। তবে আমার পরামর্শ হচ্ছে ধূমপান নিষেধ এইটাই যেন আমরা লিখি, নিষিদ্ধ এরকম জটিল করার দরকার নেই। তাহলে নিষিদ্ধ, ধূমপান নিষেধ, বা যেটা এটা নিষেধ ওটা নিষেধ, এটা নিষিদ্ধ বললে হবে, নিষেধ বললে হবে। দুইটাকে প্রমিত বলেছে বা দুইটাকে ঠিক বলেছে। তবে আমার মনে হয় যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, অথবা শুধু নিষেধটা ব্যবহার করতে পারেন, বা আপনি কেউ যদি নিষিদ্ধ ব্যবহার করেন কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে নেতৃবর্গ এবং নেতৃবর্গ, এই জায়গায় যে কী পরিমাণ ভুল হয়, বিশেষ করে রাজনৈতিক বিভিন্ন ব্যানারে বা বিভিন্ন বক্তৃতায়, নানান মানে লেখায়, বিলবোর্ডে কিংবা কোনো লিফলেটে এই ভুলগুলোটা হয়। নেতৃবৃন্দ দন্তন্যর সাথে যখন তয় রফলা দীর্ঘিকার দেব, এর অর্থ হচ্ছে এই নেতৃবর্গ শব্দ হচ্ছে নারী নেতারা, নারী নেতারা। কিন্তু দন্তন্যসে তর নিচে যখন রিকার দেব, এর অর্থ হচ্ছে নেতারা। নেতৃবর্গ যখন বললাম, নেতৃবর্গ রফলা দিয়ে যখন দিলাম, রিকার যখন দিয়ে দিলাম, তখন হচ্ছে নেতারা। সেই নেতারা মহিলা নেতারা হতে পারে, পুরুষ নেতারা, বা পুরুষ সবার জন্য প্রযোজ্য নেতৃবর্গ। কিন্তু এই নেত্রী যখন তয় রফলা এবং দীর্ঘিকার হচ্ছে, তখন কিন্তু সেটা সেই নারী নেতাদেরকেই কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে এই জায়গায় কিন্তু কোনো অবস্থাতে ভুল করা যাবে না, কিন্তু আমরা এই ভুলটা সচরাচর করে থাকি। তাহলে তর নিচে রিকার যখন হবে, এই নেতৃবর্গ দ্বারা নেতারা বোঝাবে, সেখানে মহিলাও থাকতে পারে, পুরুষও থাকতে পারে, কিন্তু তয় রফলা এবং দীর্ঘিকার যখন দেব, তখন সেটা অবশ্যই মহিলা নেতাদেরকে বোঝাচ্ছে। এই হলো ব্যাপার। তাহলে ন্যাক্কারজনক এবং ন্যাক্কারজনক এই কথাটা আমরা অনেক বেশি ব্যবহার করি। সেখানে এই ন্যাক্কারজনক বানানটা, মানে নেককার বানানটা হচ্ছে দন্তন্যর সাথে কি হবে না? আকারটা হবে না, কারণ শব্দটা তৈরি হয়েছে জফলা দিয়ে। অনেক শব্দের আমি দেখেন ব্যাখ্যা বলছি না, যে এই শব্দটা হচ্ছে যে কেমনে আসছে, কেন মূর্ধন্য হলো, বা কেন এখানে জফলা হলো, বা কেন আকার হলো, এগুলো সবগুলোর ব্যাখ্যা কিন্তু হয় না। কেন হয় না? কারণ শব্দটা এইভাবে তৈরি হয়েছে। এইভাবে আপনি কিন্তু সবগুলো ব্যাখ্যা অভিধানে বা বই কিন্তু পাবেন না, যে শব্দটা আসলে কীভাবে তৈরি হয়েছে। অটোমেটিক মানুষ এভাবে কথা বলতে বলতে, বা অনেক আগে থেকে এইভাবে শব্দটা এই বানানে ছিল, এটা আর চেঞ্জ করার দরকার নেই। কিন্তু যে শব্দগুলোর ব্যাখ্যা আছে, যে এই বানানটা কেন এরকম হলো, সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। এখন আমাকে যদি এরকমভাবে প্রশ্ন করেন যে এইখানে ন্যাক্কারজনকে কেন আকারটা হলো না, বা হলে কেন ভুল হবে, কেন এটা ভুল হবে, সেটির কিন্তু ব্যাখ্যা আমি না, কেউ দিতে পারবে না। কারণ বানানটি হচ্ছে এরকম। কিছু বিদঘটে বানান আছে যে এরা এমনিতেই এরকম, ওগুলো আমাদের কষ্ট করে মনে রাখতে হবে। তারপর হচ্ছে প্রথম এবং সর্বপ্রথম এবং অতি প্রথম, এটা কোনটা ঠিক? প্রথম শব্দের সঙ্গে তুলনামূলক কোনো শব্দ বা প্রত্যয় যুক্ত হয় না, তাই সর্ব বা অতি দিলে কি হবে? ভুল হবে। তাহলে প্রথম মানে হচ্ছে ফার্স্ট, প্রথম, তাই না? তাই সেটাই, এটার সাথে আবার তুলনামূলক বলে যে সর্বপ্রথম, তাহলে প্রথমের আরও আগে কিছু আছে এরকম বোঝাচ্ছি। বা অতি প্রথম যদি বলি, প্রথম মানেই তো এক, তাহলে আমি যদি বলি সর্বপ্রথম, তার মানে কি একের আগে শূন্য না -1? কী বোঝাচ্ছে আসলে? তার মানে এটার আসলে কোনো মিনিং হয় না যদি আমরা সর্বপ্রথম বলি, বা সর্বপ্রথম কে দেখেছে, সর্বপ্রথম কে করেছে, সচরাচর নানান জায়গায় কিন্তু আমরা বলি। বা অতি প্রথম কে আসলো, অতি প্রথম কে দেখলো। তাহলে প্রথম মানে হচ্ছে এক, প্রথম মানেই তো এক, তো একের আগে কি আছে? শূন্য। তাহলে সর্বপ্রথম হলে হয়তো শূন্য হতে পারে, তাই না? তাহলে আমরা সর্বপ্রথম বা অতি প্রথম দেবেন। এটা খুব কমন, আপনাদের পরীক্ষায় কিন্তু আসবে, যে বাক্য শুদ্ধিকরণের ক্ষেত্রে। আবার অনেকগুলো কিন্তু বাক্য শুদ্ধিকরণের ক্ষেত্রে নাও আসতে পারে, শব্দ শুদ্ধিকরণের ক্ষেত্রে আসতে পারে, বা বানান হিসেবে আসতে পারে। পদক্ষেপ শব্দের অর্থ পা ফেলা বা পদার্পণ, তাই ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে পদক্ষেপ শব্দটি করলে ভুল হবে। বলে এই বিষয়ে ধরেন লাইভ এমসিকিউ পদক্ষেপ নিয়েছে। ধরেন আপনাদের কোনো একটা অ্যালিগেশন, বা আপনাদের কোনো একটা ডিমান্ড, বা আপনাদের কিছু একটা আছে, তখন আমরা বললাম যে
এই বিষয়ে লাইভ এমসিকিউ পদক্ষেপ নিয়েছে, তখন এর অর্থ হবে যে এই বিষয়ে লাইভ এমসিকিউ পা ফেলেছে। কথাটা মিনিংফুল হলো? তাহলে ব্যবস্থা নিয়েছে যদি বলতাম তাহলে ঠিক ছিল, যে এই বিষয়ে লাইভ এমসিকিউ ব্যবস্থা নেবেন, তাহলে ঠিক ছিল, তাই না? তাহলে ব্যবস্থা গ্রহণ ক্ষেত্রে আমরা যে বলি এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে, তাহলে এটা কিন্তু আসলেই কিন্তু ভুল করি। এটার অর্থ দাঁড়ায় যায় যে এই বিষয়ে পা ফেলেছে বা সে পদার্পণ করেছে, বা এই বিষয়ে পদার্পণ কি, তাহলে এটা কি করা যাবে না? পদক্ষেপ শব্দটা ঠিক, কিন্তু ব্যবস্থা গ্রহণ অর্থে আমরা পদক্ষেপ শব্দটি ব্যবহার করব না। তারপর হচ্ছে পরিবারবর্গ। পরিবার হচ্ছে একটি কি নাউন? কালেকটিভ নাউন, তাই না? পরিবার কি একজন দ্বারা পরিবার হয়? একজন দ্বারা পরিবার হয় না। তাহলে পরিবার নিজেই তো আমরা যে ইয়েতে মানে বিয়ের দাওয়াতে বা নানান কোনো দাওয়াতে তখন কি লেখা থাকে? পরিবারবর্গ। কি লেখা থাকে? পরিবারবর্গ। তার মানে কি পরিবারবর্গের তাহলে অর্থ কী দাঁড়ায়? যে অনেক 4-5টা পরিবার। বর্গ যেহেতু বিশেষণ বিশেষ বলছে বহুবচন শব্দ, বর্গ মানে কি? গোলো। তাহলে বর্গ মানে হচ্ছে গোলো, তাহলে এটা কি হয়ে গেল? দেখেন বর্গ মানে হচ্ছে গোলো, তাই না? তাহলে আমরা একটু করি, দেখা তাহলে অর্থ দাঁড়ালো পরিবারগুলো। কিন্তু যিনি দাওয়াত দিয়েছেন তিনি তো পরিবারগুলোকে দাওয়াত দেন নাই। কাকে দাওয়াত দিচ্ছে? এই পরিবারটাকে দাওয়াত দিয়েছে, তাই না? তাহলে আমরা পরিবার যে বহুবচন শব্দ, তাই এটার সাথে আবার বর্গ যোগ করলে কী হবে? অশুদ্ধ হবে, এবং এটার অর্থ হয়ে যাবে পরিবারগুলো। একদিন দেখেন হাস্যকর হয়ে গেছে, কিন্তু আমরা না বুঝেই এই দাওয়াত কার্ডে বা নানান জায়গায় আমরা কী লিখি? পরিবারবর্গ। তাহলে আমরা পরিবার লিখবো না। বা আমি দোয়া করি, আপনারা যারা মেরিট তাদের জন্য দোয়া করি যেন আপনাদের ছেলে মেয়ে বা আপনাদের ভাই বোনকে যখন বিয়ে দেবেন তখন সে পরিবার বর্গটা লিখবেন না। আর আপনারা যারা এখনও বিয়ে করেননি, আমি দোয়া করি আপনারা দ্রুত চাকরি পান, চাকরি পেয়ে আপনার জীবনসঙ্গী বেছে নেন। তখন আমাকে দাওয়াত করবেন, সেখানে পরিবার বর্গ লিখবেন না, দয়া করে পরিবার লিখবেন, আমি খুশি হব। ঠিক আছে? তারপর হচ্ছে পরিবহন এবং পরিবহন, এইটাও আপনারা একটু হয়তো পরিবহন আমরা জেনে আসছি যে দন্ত নদী হয়, কিন্তু বাংলা একাডেমি বলছে পরিবহন মানে কী হবে? মূর্ধন্য দিয়ে হবে। যেহেতু সংস্কৃত পরিবহন থেকে আসছে, সংস্কৃত পরিবাহ থেকে আসছে, এই জন্য পরিবহনটা কী হবে? মূর্ধন্য বলেই হবে বলে বাংলা একাডেমি মনে করে। তবে পরিবহন যেহেতু এটা পরিবহন লিখতে চেয়েছিলাম, আচ্ছা কাটি, সমস্যা নেই, আমার মুখে শুনেন। পরিবাহ মানে সংস্কৃতের সরাসরি পরিবহন শব্দটা নাই, আছে পরিবাহ। কি আছে? পরিবাহ আছে। তো যেহেতু অংশটুকু নিয়েছে, সেই যুক্তির খাতিরে মূর্ধন্য দিয়েছে যেহেতু। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেহেতু পরিবাহ থেকে যে পরিবহন চেঞ্জ হয়েছে, সে কারণে দন্ত ন দিলেই মনে যৌক্তিক হতো। কিন্তু করার কিছু নেই, আমার পণ্ডিতি করার কিছু নেই, কারো কিছু নেই। বাংলা একাডেমি হচ্ছে আমাদের সর্বোচ্চ এই সিদ্ধান্ত নেয় ওনারা, যে কারণে বাংলা একাডেমি বলেছে পরিবহন যে পরিবাহ থেকে আসছে, সুতরাং মূর্ধন্য হবে, আমরা মূর্ধন্য দিয়ে লিখব। আচ্ছা, পড়া এবং পড়া, এই দুইটার উচ্চারণ আমার ভুল হয়। আমার জানা মতে যে আমার যদি কোনো উচ্চারণের প্রতি আমি মোটামুটি সচেতন, কিন্তু কখনও যদি কোনো উচ্চারণ আমি অসচেতনতায় হয়তো ভুল হতে পারে, কিন্তু সচেতনভাবে যদি কোনো উচ্চারণ আমি ভুল করে থাকি, শুধু আমি না, ঢাকা বা ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে বা বৃহত্তর ময়মনসিংহ আছে, তারা এইটার উচ্চারণ আমরা পারি না। এটা হচ্ছে তারুণজাত ধ্বনি। এটা হচ্ছে জিহ্বাটা এই উপরের এখানে কী বলে এটাকে, তালুর এইখানে মানে দাঁতের গোড়ার একটু উপরে এখানে করে লাগবে, এই অংশটা, অর্থাৎ পেছনের অংশটা লাগবে। যেমন পড়া, যাদের বাড়ি সাতক্ষীরা, যাদের বাড়ি কুষ্টিয়া, যাদের বাড়ি আছে খুলনা, তারা বলতে পারবেন যেটা উচ্চারণ হচ্ছে কিনা, বা যাদের বাড়ি উত্তরাঞ্চল তাদের উচ্চারণটা হয়। কারণ এইটা হচ্ছে ছোটোবেলা থেকেই যদি কেউ না শেখায়, তাহলে সেটি বড় হয়ে সে কখনই এইটার উচ্চারণ অন্ততপক্ষে শিখতে পারবে না। অনেক চেষ্টা তদবির করে হয়তো হতে পারে। তো এইটার উচ্চারণটা কী সেটা আমি জানি, সে উচ্চারণটা এইরকম, যেমন পড়া, আর এটা হচ্ছে পড়া, এটা হচ্ছে পড়া, রা মানে কম্পনজাত ধ্বনি, আর এটা হচ্ছে কি পড়া। আমি জিহ্বাটা উল্টিয়ে দিয়ে বলার চেষ্টা করেছি, কতটুকু হয়েছে জানি না। তো এই পড়াটা হচ্ছে পরিধান করা, মানে ওয়্যার, ঠিক আছে। আর এই পড়া মানে হচ্ছে মানে কোনো কিছু পড়া, বই পড়া বা গাছ থেকে ভেঙে পড়া, গাছ থেকে লাভ, মানে কোনো কিছু পড়া আর কি, ঠিক আছে। তাহলে এই পড়া মানে হচ্ছে পরিধান করা। কিন্তু আমরা বলি যে সে শাড়ি পরে এসেছে, এরকম লিখি। যে সে কী পরেছে? তুমি শাড়ি পরেছো, খুব সুন্দর লাগছে, তখন এরকম লিখি। তুমি শাড়ি পরে এসেছো, খুব সুন্দর লাগছে, খুব রোমান্টিক মুডে বলি। এর অর্থ হলো যে শাড়িকে কী করেছে, এই ধরেন এটা শাড়ি, সে শাড়িকে
পড়েছে, মানে সে শাড়িকে রিডিং আর কি, রিড অর্থে, তাহলে কিন্তু আমরা বলি, তাহলে কি পরিধান থেকে হচ্ছে পরা, পরিধান থেকে হচ্ছে পরা, তাহলে আমরা পাঞ্জাবি পরবো, পাঞ্জাবি পরবো না, ঠিক আছে, পাঞ্জাবি পরবো। তাহলে আমরা লিখলাম কি, ধরেন আমি লিখলাম যে পাঞ্জাবি পরবো কিন্তু বই পড়ব, তাহলে পাঞ্জাবি পরে বই পড়ব, এগুলো ব্যাপার, এটা নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে যে বই পড়া বা চিঠি পড়া, আর হচ্ছে ধরেন আমি যদি বলি যে পাঞ্জাবি পরা, শাড়ি পরা, টিপ পরা, জুতা পরা, তাহলে কিন্তু বয় বিন্দু যে দেওয়া আছে সেটা হচ্ছে। তারপর হচ্ছে এই যে পড়াশোনা এটা নিয়ে একটা মহাঝামেলা, কেউ পড়াশোনা বানান ওকার দিয়ে লিখছেন, কেউ আবার রস্যকার দিয়ে লিখছেন, তাহলে কোনটা ঠিক? দুইটাই ঠিক। তবে সাধু রীতিতে হচ্ছে সাধু রীতিতে হচ্ছে এটা ব্যবহৃত হয়, অর্থাৎ রস্যকার দিয়ে ব্যবহৃত হয়, আর চলিত রীতি হচ্ছে ওকার দিয়ে ব্যবহৃত হয়। তাহলে আমরা কোনটা দিব? আমরা অবশ্যই চলিত রীতি থেকে এটা দিব, ঠিক আছে। তারপর হচ্ছে পরে বা পরবর্তী বা পরবর্তীতে, আমরা অনেক সময় বলি যে পরবর্তীতে এসো, পরবর্তীতে এসো, কি লিখি যে পরবর্তীতে এসো। তাহলে এই যে আমরা পরবর্তীতে লিখছি, শব্দটা এখানে একটা বাদ পড়েছে, আমি এখানে লিখি, সুন্দর করে লিখছি পরবর্তীতে। তাহলে এই যে পরবর্তীতে এসো, এটা আমরা বলি পরবর্তী শব্দের পরে, পরবর্তী শব্দের অর্থ হচ্ছে পরে অবস্থিত, পরে অর্থ বোঝাতে পরবর্তী লেখা যাবে না, এক্ষেত্রে পরে লেখাই যথেষ্ট। তাহলে আমি পরে লিখব, পরবর্তী লিখব না, এক্ষেত্রে পরে লেখা যথেষ্ট। তবে প্রয়োজন বোধে পরবর্তীকালে লেখা যাবে, তেমনি পরবর্তীতে লেখা যাবে না, পরবর্তীতে লেখা যাবে না, এটার সাথে তে বিভক্তি যুক্ত করা যায় না। পরবর্তীকালে বলতে পারবো, পরবর্তীকালে বলতে পারবো, যে পরবর্তীতে বললে ভুল হবে, পরবর্তীতে ভুল হবে, পরে বলা যাবে, পরবর্তী বলা যাবে, বা পরবর্তীকালে বলা যাবে, বা পরবর্তী সময়ে বলা যাবে, কিন্তু পরবর্তীতে বলা যাবে না। তারপর হচ্ছে এই পার এবং পার, এই পার এবং পারের মধ্যে সমস্যা কি? এইটা নিয়ে নানান ঝামেলা। নদীর ক্ষেত্রে কি পার হবে না পার হবে, কোনটা হবে? দেখেন আমি কি লিখেছি, নদী বা সমুদ্রের তীর বা কুল বোঝাতে পার ব্যবহৃত হয়, অর্থাৎ এইটা হচ্ছে নদী বা সমুদ্র, আর এটা হচ্ছে দিঘি বা লেক বা কোনো জলাশয়ের ক্ষেত্রে। তাহলে দিঘি বা দিঘি বা কোনো একটা লেক বা কোনো একটা জলাশয় বা কোনো একটা সরোবর বোঝাতে ব্যবহার হবে জয়বিন্দু র, আর যদি নদী বা সমুদ্রের পার বোঝায় সেক্ষেত্রে হচ্ছে বয়বিন্দু র। তাহলে এই দুইটা পার্থক্য আমরা আজকে জেনে নিলাম। তাহলে আমরা লিখেছি নদীর এই পার ওই পার, এই পার নিয়ে যে কী মহা ঝামেলা কবি সাহিত্যিক লেখকদের মধ্যে, যে এই পার কোনটা দেবে। তখন এইটা যখন আসে তখন আমি কিন্তু অনেকের ইনবক্সে বা নানান জায়গায় ফোন করে বলেন যে এটা কী হবে, যে এইটা কোনটা হবে, তখন আমি বলে দিই যে এইটা হবে। এবং কেন হবে, আমার কিছু কলিগ আছেন বা আগের যেখানে ছিলাম সেখানে অন্য কলিগরা আছেন, মাঝে মাঝে একটু ফোন করে বলেন এটা কী হবে। তখন আমি যখন বলে যে এটা এইখানে হবে এবং ব্যাখ্যা বলে যে এই কারণে এটা হবে বা এইখানে এটা হয় ওখানে এটা হয়, তখন ওনারা অনেক খুশি হন আর কি। এবং এটা তখন আমারও অনেক বেশি ভালো লাগে যে আমি কিছুটা হলো করতে পারছি। ওকে, তা আমরা পরবর্তী চলে যাচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে নদীর ক্ষেত্রে হচ্ছে এটা, আর হচ্ছে সমুদ্র দিঘির ক্ষেত্রে বা ক্ষেত্রে হচ্ছে এটা। আবার ওই শাড়ির পাড়ের ক্ষেত্রে কিন্তু এটা দিঘিতে যেটা, এটা আবার যদি আমরা বলি শাড়ির পাড়, কি বললাম, শাড়ির পাড়, তখনও কিন্তু এটা। আবার হচ্ছে এখানে আর যে বিপদ থেকে পার পাওয়া, সেটা তো আমরা কিন্তু আর ওই দিয়ে দেয় না যে বিপদ থেকে পার পেলাম, বা বিপদ থেকে বা কোনো কিছু থেকে পার পাওয়া, এই পার তো আমরা দিই, বিপদ থেকে পার পাওয়া। তারপর হচ্ছে পার্থক্য এবং তফাতের মধ্যে পার্থক্য কী? দূরত্ব বা ব্যবধান বোঝাতে তফাত ব্যবহৃত হয়। কি বলেছি? দূরত্ব বা ব্যবধান বোঝাতে। তাহলে তফাত শব্দটা হচ্ছে দূরত্ব বা ব্যবধান বোঝাতে তফাত শব্দটি ব্যবহৃত হয়, আর পার্থক্য শব্দটা ব্যবহৃত হয় যদি এটার মধ্যে ভিন্নতা, প্রভেদ, এগুলো। আমরা যদি বলি অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য কী, অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য কী, তাহলে আমি যদি বলি অণু এবং পরমাণুর তফাত কী, তাহলে কিন্তু হবে না। তফাত মানে কিন্তু দূরত্ব বোঝাবে, ডিস্টেন্স বোঝাবে। তাহলে ডিস্টেন্স যদি বোঝায় তাহলে সেখানে আমরা কী দেব? তফাত দেব। আর যদি ডিস্টেন্স না বোঝায় ভিন্নতা বোঝায়, তাহলে আমরা দেব পার্থক্য।
বুঝতে পেরেছেন? যেমন সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজকের মধ্যে পার্থক্য কী? এখানে যদি আমি যদি বলি যে সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ যোজক তফাৎ কী, তার মানে বোঝাচ্ছে সাপেক্ষ যোজক আর যে সাপেক্ষ সর্বনাম একটা থেকে কতটুকু দূরে, বা এই দুটোর মধ্যে ব্যবধানটা কতটুকু, তাহলে কিন্তু মিনিংফুল হলো না। যদি আমি বলি করিমের বাড়ি রহিমের বাড়ি, করিমের বাড়ি থেকে রহিমের বাড়ি বাড়ির পার্থক্য কতটুকু যদি বলি, তার মানে বোঝাচ্ছে রহিমের বাড়ি থেকে ভিন্নতা বোঝাচ্ছে না, তফাৎ কতটুকু, অর্থাৎ এখানে কিন্তু আবার তফাৎ হচ্ছে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বংশে বংশে অনেক তফাৎ, মানে কি বংশে বংশে অনেক ব্যবধান। ওকে, আমরা হচ্ছে পাশ এবং পাস বা দুইটারই উচ্চারণে অবশ্য পাশ হয়, পাশ বলি। তাহলে এই পাশ মানে হচ্ছে পাশ দিয়ে যাওয়া, পার্শ্ব, কি বলেছি, পাশ। আর পরীক্ষায় পাশ যদি বোঝায়, সেখানে কিন্তু পরীক্ষায় পাশ যদি বোঝায় এটা মানে হচ্ছে পার্শ্ব। আর পরীক্ষায় পাশ যদি বোঝায়, সেই পাশ কিন্তু এই পাশ হবে। আমি যদি বললাম যেমন সে পরীক্ষা পাশ করেছে, কিন্তু আমরা এই জায়গায় কি লিখি, সে পরীক্ষায় পাশ করেছে এরকম লিখি, তালব্যস্য দিয়ে দিই। তাহলে পাশ করা অর্থে, অর্থাৎ পরীক্ষায় পাশ করা অর্থে সেখানে তালব্যস্য দেওয়া যাবে না, কী দিতে হবে, দন্তস্য দিতে হবে। আর এই পাশ যদি বলি, তাহলে যে পাশ দিয়ে যাওয়া, পার্শ্ব দিয়ে যাওয়া, পাশাপাশি, সেক্ষেত্রে মূর্ধন্য তালব্যস্য হবে। ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে, চাইলেও আপনি এখান থেকে নিতে পারেন। পরিপ্রেক্ষিত ও প্রেক্ষিত, কি বলেছি, পরিপ্রেক্ষিত প্রেক্ষিত। দেখেন কি লিখেছি, প্রেক্ষিত শব্দ থেকে প্রেক্ষিত শব্দটি প্রেক্ষণ শব্দের উৎপত্তি, অর্থাৎ প্রেক্ষণ থেকে প্রেক্ষিত শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে দৃষ্টি। প্রেক্ষিত শব্দটি প্রেক্ষণ শব্দের বিশেষণ। তাহলে প্রেক্ষণ শব্দের বিশেষণ কি, প্রেক্ষিত। এর অর্থ যা, দানা, এটা হবে যা দর্শন করা হয়েছে, অর্থাৎ যা দেখা হয়েছে। তাহলে এই প্রেক্ষিত শব্দ হচ্ছে যা দেখা হয়েছে। তাহলে এই প্রেক্ষিত শব্দের অর্থ হলো যা দেখা হয়েছে। তাই পটভূমি বা ব্যাকগ্রাউন্ডটা আমি ইংলিশে এটা পরে কনভার্ট করে নিব। বা ব্যাকগ্রাউন্ড অর্থে আমরা বলি না যে কোন প্রেক্ষিতে কথাটা বললো। আমরা বলি যে আচ্ছা তুমি যে কথাটি বললে, বা স্যার আপনি যে কথাটি বললেন, বা আপনি যা পড়াচ্ছেন কোন প্রেক্ষিতে বলছেন। তো এই প্রেক্ষিত বলতে আমি আসলে কী বোঝাতে চাচ্ছি, যে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে বা আপনি কোন পটভূমিতে এই কথাটা বলছেন। তাহলে এই প্রেক্ষিত শব্দটি কিন্তু ভুল হবে এখানে বললে, কারণ প্রেক্ষিত শব্দ হচ্ছে যা দেখা হয়েছে। প্রেক্ষণ শব্দের বিশেষণ হচ্ছে প্রেক্ষিত। তাহলে পটভূমি অর্থে কিংবা ব্যাকগ্রাউন্ড অর্থে প্রেক্ষিত লিখলে মারাত্মক ভুল হবে, লিখতে হবে পরিপ্রেক্ষিত। তাহলে কি লিখতে হবে, পরিপ্রেক্ষিত লিখতে হবে। এখন হচ্ছে প্রশাসনিক। কেউ বলছেন যে প্রশাসনিক ঠিক, কেউ বলছেন যে প্রশাসনিক ঠিক। আমরা বলছি দুইটাই ঠিক। কীভাবে দুইটাই ঠিক? প্রশাসন যোগ ইক, কি বললাম, প্রশাসন যোগ ইক প্রত্যয় যোগ করলে এটা কি হয়ে যায়, ইক প্রত্যয় যোগ করলে প্রথমে বৃদ্ধি পায়। প্রথমে কি পায়, প্রথম ধ্বনি বৃদ্ধি পায়। তাহলে আছে কি হয়ে যাবে, প্রা হয়ে যাবে। তাহলে এটা কি হলো, প্রশাসনিক। এখন সবাই এটা বলেন যে প্রশাসন শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত করা হয়েছে। তাহলে ইক প্রত্যয় যুক্ত করলে যেহেতু আদিস্বর বৃদ্ধি পায়, তাহলে এটা প্রশাসন যোগ ইক সমান হচ্ছে প্রশাসনিক। এইটাই ঠিক, এইটা অনেকেই মনে করছেন। তবে এইটার আরেকটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে, ধরুন আমি লিখলাম শাসন, কি লিখলাম, শাসন। শাসন শব্দের সাথে আমি যদি ইক যোগ করি, তাহলে কি হলো, শাসনিক। এখন আমরা জানি যে শব্দের আগে যদি উপসর্গ যোগ করি, সে উপসর্গ প্রকৃষ্ট অর্থ দেয় বা ভালো অর্থ দেয়। তাহলে এটার আগে আমি একটা উপসর্গ যোগ করলাম, তাহলে কি হলো, এই দেখেন এখন হয়ে গেছে প্রশাসনিক। তাহলে আমি তো এটা বলতে পারি যে শাসন শব্দের সাথে ইক হয়ে গেল শাসনিক, তার আগে আমি যুক্ত করেছি কি, তাহলে কি হলো, প্রশাসনিক। আবার যদি আমি এইভাবে ধরি যে প্রশাসন শব্দের সাথে শেষে আমি যোগ করলাম ইক, হয়ে গেল প্রশাসনিক। তাহলে কোনটা ঠিক, দুইটাই ঠিক। প্রশাসনিক বললেও ঠিক, আবার যদি বলি প্রশাসনিক তাহলে সেটাও ঠিক। কারণ দুইটারই কিন্তু ব্যাকরণগত ব্যাখ্যা আছে। দুইটার ব্যাকরণগত ব্যাখ্যা যদি থাকে তাহলে দুইটাই শুদ্ধ।
অবশ্যই দুটাকে শুদ্ধ বলবো। এখন কেউ যদি প্রশাসনিককে শুদ্ধ মনে করেন এবং প্রশাসনিককে ভুল মনে করেন, তাহলে সেটি কিন্তু কাম্য নয়। তারপর হচ্ছে আমাদের আজকে আরও অনেক বড়, আমি একটু ফাস্ট করি, কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 5 মিনিট, বেশিক্ষণ হয় না। আচ্ছা ঠিক আছে, 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট হয়তো শেষ হয়ে যাবে। প্রাক্তন ছাত্র বা প্রাক্তন সভাপতি বা প্রাক্তন শিক্ষক বা প্রাক্তন কিছু একটা, আমরা বক্তৃতায় বা লেখার সময় বলি যে তিনি 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 এই তিনি এই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। কি বলি? তিনি এই কলেজের, তিনি এই প্রতিষ্ঠানের, তিনি এই ক্লাবের প্রাক্তন, এখানে উপস্থিত আছে, মানে প্রশংসা উপস্থিত আছেন না, ঠিক, তিনি তিনি এই করেছেন, সেই করেছেন, তিনি প্রাক্তন সভাপতি ছিলেন, এরকম বলি। তাহলে এই যে বলি, এটা কিন্তু ভুল বলি, কারণ প্রাক্তন মানে হচ্ছে অতীত, প্রাক্তন মানে হচ্ছে ছিলেন, প্রাক্তন শব্দের অর্থ তো কি ছিলেন। তারপরে আবার বলছি প্রাক্তন ছাত্র ছিলেন বা প্রাক্তন সভাপতি ছিলেন, তার মানে কি ওই সময় ছিলেন বা এখন আর নাই, মানে অর্থটা কিন্তু হচ্ছে না। দেখেন, তিনি এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন, বাক্যটি ভুল, কারণ প্রাক্তন শব্দটি অতীত নির্দেশক, তাই প্রাক্তন শব্দের সঙ্গে ছিল বা ছিলেন অতীত নির্দেশক দিলে ভুল হবে। তারপর হচ্ছে ফলশ্রুতি, আমরা বলি যে ফলশ্রুতি বলি, উচ্চারণটা এইভাবে করি। তো ফলশ্রুতি শব্দটি দ্বারা পুণ্য কর্ম করলে যে ফল হয় তার বিবরণ বোঝায়, মানে হচ্ছে পুণ্য কর্ম করলে যে ফল হয় তার অর্থ হচ্ছে ফলশ্রুতি বোঝায়। তাই ফলাফল অর্থে বা ফল অর্থে, ফলাফল অর্থে বা ফল হতে ফলশ্রুতি ব্যবহার যায় না। আমরা বলি না যে মেয়েটি রাত জেগে খুব পড়াশোনা করেছিল, ফলশ্রুতিতে সে বিসিএস ক্যাডার হয়েছে। বললাম যে মেয়েটি রাত জেগে পড়াশোনা করেছে, ফলশ্রুতিতে বিসিএস ক্যাডার হয়েছে, তাহলে কিন্তু বাক্যটি হলো না। ঠিক আছে, তাহলে কি হবে? মেয়েটি রাত জেগে পড়াশোনা করেছিল, যার ফলে সে বিসিএস ক্যাডার হয়েছে। তাহলে ফলে অর্থে ফলশ্রুতি দেয়া যাবে না। তারপর হচ্ছে ফুলের শুভেচ্ছা বা ফুলেল শুভেচ্ছা, কোনটা ঠিক? ফুলের শুভেচ্ছা বা ফুলেল শুভেচ্ছা, আমি কি ব্যাখ্যা দিয়েছি দেখেন। সংস্কৃত ফুল শব্দ থেকে উদ্ভূত ফুল শব্দের অর্থ হচ্ছে পুষ্প, কুসুম। ফুলের শুভেচ্ছা শব্দের অর্থ হয় ফুলের শুভ ইচ্ছা, বা শুভেচ্ছা মানে কি? শুভ যোগ ইচ্ছা সমান কি? শুভ ইচ্ছা। তাহলে আমি যদি বলি যে ফুলের শুভেচ্ছা, তার মানে কি? ফুলের শুভ ইচ্ছা। তাহলে ফুলের তো শুভ ইচ্ছা হতে পারে না, বা ফুলের শুভ ইচ্ছা কি আর মন্দ ইচ্ছা কি? কোনো ইচ্ছাই তো হবে না, ফুল তো প্রাণী না, তাই না? তাহলে যখন আমি বলছি ফুলের শুভেচ্ছা জানানো হলো, তখন সেটি কিন্তু ভুল হচ্ছে। তাহলে আমাকে কী লিখতে হবে? ফুলেল শুভেচ্ছা বলতে হবে। এটি হাস্যকর। অন্যদিকে ফুলেল অর্থ হচ্ছে পুষ্পময় বা কুসুমিত। তাহলে ফুলেল শব্দের অর্থ হচ্ছে কি? ফুলেল শব্দটা হচ্ছে পুষ্পময় কুসুমিত, এটা হচ্ছে বিশেষণ। তাই আমাদের বলতে হবে ফুলেল শুভেচ্ছা, কখনই বলা যাবে না ফুলের শুভেচ্ছা। ফুলের শুভেচ্ছা বললে ভুল হবে। বধূ এবং বধূ, এই দুই বধূ এবং দুই বধূর মধ্যে পার্থক্য কি? এই বধূ হচ্ছে বিয়ের আগের বধূ, আর এই বধূ হচ্ছে বিয়ের পরের বধূ। অর্থাৎ এইটা হচ্ছে প্রেমিকা অর্থে ব্যবহৃত হয়। যখন আমি বধূ চন্দ্রবিন্দু দিচ্ছি এবং রসকার দিচ্ছি, তখন সেটার অর্থ প্রেমিকা অথবা বন্ধু, দুই অর্থে ব্যবহৃত হওয়া যায়। তবে বন্ধু অর্থে কিন্তু এটা বেশি ব্যবহৃত হয়। বধূ কোন আলো লাগলো চোখে, একটা গান আছে ইয়ার, রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত, বধূ কোন আলো লাগলো চোখে, এরকম। তো সেই বধূ বানানে কিন্তু চন্দ্রবিন্দু, আর এটার অর্থ হলো বন্ধু বা প্রেমিকা, আর বধূ তো বউ, সেটা আপনারা জানেনি। তারপর হচ্ছে বাধা এবং বাধা, বাধা এবং বাধা, এই একটার মধ্যে চন্দ্রবিন্দু আছে আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু। এই বাধা মানে হচ্ছে বাধাপ্রাপ্ত, অবস্ট্রাকল। এই বাধা মানে হচ্ছে কি? বাধাপ্রাপ্ত দেয়া আর কি, বাধাপ্রাপ্ত অর্থে ব্যবহৃত হয়, বাধাপ্রাপ্ত অর্থে ব্যবহৃত হয়। আর এই বাধা হচ্ছে কি? কোনো কিছু বাধা, ধরুন রশি দিয়ে কোনো কিছু একটা বাঁধলাম, তাহলে এইটা যেন আমাদের ভুল না হয়। এই বাধা হচ্ছে বাধাপ্রাপ্ত বা বাধা দেওয়া অর্থে, অথবা অবস্ট্রাকল। আর এই বাধা মানে হচ্ছে কোনো কিছু বেঁধে ফেলা, যেমন রশি দিয়ে আমি একটা কিছু বাঁধলাম, সেটা হচ্ছে বাধা। তারপর হচ্ছে বাধ্যগত, এইটা একটা মারাত্মক ভুল করি আমরা যখন দরখাস্ত লিখি, বা আপনারা যখন রিটেনে দরখাস্ত লিখবেন, তখন সেখানে আমরা লিখি যে আপনার একান্ত বাধ্যগত। কি লিখি? আপনার একান্ত বাধ্যগত। তাহলে এই বাধ্য শব্দটা নিজেই একটা বিশেষণ। বাধ্য শব্দটা কি নিজেই বিশেষণ, তারপর আবার গত যোগ করে বিশেষণ করার দরকার নেই। তাহলে আমি কি বলতে পারি? বাধ্য বলবো, নট বাধ্যগত। বাধ্যগত বললেই কি হবে? ভুল হবে। যেমন বাধ্য বিশেষণবাচক শব্দের সঙ্গে অনুগত, বাধ্য বিশেষণবাচক শব্দের অর্থ হচ্ছে অনুগত। তাহলে আমি কি লিখবো? আপনার
অনুগত বলতে পারি বা আপনার বাধ্য বলতে পারি, কিন্তু আপনার একান্ত বাধ্যগত এরকমভাবে লিখি, তো সেই বাধ্যগত বলা যাবে না। বাধ্যগত বললে কি হবে? ভুল হবে। তারপর হচ্ছে বিদ্যুতায়ন এবং বিদ্যুদায়ন। এই দায়ন হবে না তায়ন হবে বলুন তো? বিদ্যুৎ যোগ আয়ন সমান কি? বিদ্যুদায়ন। তাই বিদ্যুতায়ন বা বিদ্যুতায়িত বললে কি হবে? ভুল হবে। তাহলে এই বিদ্যুতায়ন বলা যাবে না, তা যদিও আমরা সবসময় বিদ্যুতায়নই বলি, আমাদের বলতে হবে কি? বিদ্যুদায়ন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসবে। তারপর হচ্ছে বিপদ এবং বিপদকাল, কোনটা ঠিক? এই বিপদকালের মধ্যে যে খণ্ডত্ব দিয়ে নো ডাউট, কোনো ডাউট নাই এখানে, এই বিপদ বানানো খণ্ডত্ব দিয়ে হবে। তবে কখনো কখনো অপ্রচলিতভাবে আমরা যে বিপদ বানান লিখি, এই বিপদ বানানে দ লেখা যেতে পারে। তবে প্রমিত হিসেবে বাংলা একাডেমি এই বিপদকে প্রমিত হিসেবে দেখেছে, বিপদকে খণ্ডত্ব দিয়ে। ঠিক আছে, বিপদ ও বিপদ লেখা যায়, কিন্তু বিপদকাল, বিপদ চিহ্ন, বিপদ সীমা এই শব্দগুলোতেও প্রমিত করা হয়েছে। অর্থাৎ আপনি চাইলে এই বিপদ বা এই বিপদ দুইটাই লিখতে পারবেন, কিন্তু আপনি যখন বিপদকাল লিখবেন বা বিপদ সীমা লিখবেন বা আপনি যখন বিপদ চিহ্ন লিখবেন, তখন অবশ্যই কী দিতে হবে? খণ্ডত্ব দিতে হবে। নেক্সট আমরা যাচ্ছি বিদ্যান এবং বিদ্যান। এই বিদ্যান মানে ঠিক, এটা হচ্ছে ভুল, কিন্তু আমরা এটা অনেক সময় ভুল করে এটা লিখে ফেলি। তারপর হচ্ছে বিবাদমান না বিবদমান? বিবদমান নাকি বিবাদমান? বিবাদমান ভুল হবে, এটা হবে বিবদমান। তারপর হচ্ছে বিবাহিত স্ত্রী, এটা আমরা ভুল করি, আমরা পরিচয় করে দিই, বা আরে ও তো আমার বিবাহিত স্ত্রী, বা আমার হচ্ছে বিবাহিত পত্নী। আচ্ছা, স্ত্রী মানেই কিন্তু বিবাহিত। আচ্ছা, অবিবাহিত স্ত্রী হতে পারে বা অবিবাহিত পত্নী কিন্তু হতে পারে না। তাহলে আমরা যখন আমরা বলি যে স্যার উনি আমার বিবাহিত স্ত্রী, তাহলে এটা কিন্তু ভুল। অবিবাহিত স্ত্রী তো হতে পারে না। অবিবাহিত স্ত্রী এটা স্ত্রী না, একটা গার্লফ্রেন্ড হতে পারে, প্রেমিকা হতে পারে, তাই না? তাহলে বিবাহিত স্ত্রী আমরা বলবো না, আমরা বলবো শুধু স্ত্রী বা শুধু পত্নী বলবো। ঠিক আছে। তারপর হচ্ছে বিষাক্ত এবং বিষধর। আমরা যদি এখন বলি যে একটা বিষাক্ত সাপের কামড়ে মারা গেছে, আমি বললাম এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বললাম বিষাক্ত সাপের কামড়ে মারা গেছে কেউ একজন, বাক্যটির মধ্যে কি ভুল আছে? সাপ কখনো বিষাক্ত হয় না, সাপ হয় বিষধর। অর্থাৎ সাপ হচ্ছে বিষকে কী করে? ধারণ করে। যে বিষকে ধারণ করে সে হচ্ছে বিষধর। আর বিষাক্ত শব্দের অর্থ কি? বিষাক্ত শব্দের মধ্যে হচ্ছে বিষাক্ত মদ হতে পারে, যেটার মধ্যে পুরোটার মধ্যে বিষ আছে। পুরোটার মধ্যে ধরেন এই মোবাইলের পুরোটার মধ্যে বিষ আছে, তাহলে আমি বিষাক্ত মোবাইল বলতে পারবো। কিন্তু এই মোবাইলের যদি কোনো একটা অংশের মধ্যে আপনার বিষ আছে, তাহলে সেটা কী হবে? বিষধর মোবাইল। বুঝতে পেরেছেন? তাহলে বিষাক্ত সাপ নয়, কী হবে? বিষধর সাপ হবে। বিষাক্ত শব্দের অর্থ হচ্ছে বিষ মিশ্রিত, বিষাক্ত খাদ্য হতে পারে, বিষাক্ত মদ হতে পারে, এরকম কিছু, কিন্তু বিষধর সাপ। তারপর হচ্ছে বিষয় এবং প্রসঙ্গে, এইটাও একটা মারাত্মক ভুল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও আপনাদের কোথায় কাজে লাগবে? আপনারা যখন দরখাস্ত লিখবেন, রিটেনে নানান জায়গায় কাজে লাগবে। সাধারণত দরখাস্ত লেখার ক্ষেত্রে এই অপপ্রয়োগটি লক্ষ্য করা যায়। এই যে লক্ষ্য করা যায়, এটা আমি ভুল লিখেছি, কেন জফলাটা হবে না। বিষয় ও প্রসঙ্গ শব্দদ্বয় একই অর্থ বহন করে। কি বলেছি? বিষয় যেটা, অর্থাৎ বিষয়ের সিনোনিম কি? প্রসঙ্গ। বিষয় এবং প্রসঙ্গ একই ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে আমি যখন বললাম, এখানে লিখলাম বিষয়, পরাবার লিখলাম ছুটি মঞ্জুর প্রসঙ্গে, তাহলে এই প্রসঙ্গকে যদি আমি বিষয় দিয়ে চেঞ্জ করি, তাহলে কি হয়? বিষয় ছুটি মঞ্জুর বিষয়ে। তাহলে অর্থটাও কি দাঁড়ায়? বিষয় ছুটি মঞ্জুর বিষয়ে। তাহলে কিন্তু মিনিংফুল হলো না। তাহলে আমাকে কি লিখতে হবে? শুদ্ধরূপ হচ্ছে বিষয় ছুটি মঞ্জুর। তাহলে বিষয়টা কি? ছুটি মঞ্জুর, বা আপনার অন্য কিছু ব্যাপার থাকলো এটা। তারপর হচ্ছে বিবিধ এবং প্রকার একই কথা। বিবিধ এবং প্রকার একই কথা। তাহলে আমি হয় বিবিধ লিখব অথবা কি লিখব? প্রকার লিখব। দুটো একসাথে লেখা যাবে না। তারপর হচ্ছে কি বিপদজনক এবং বিপজ্জনক, এইটার মধ্যে কোনটা ঠিক? এটা ভুল। বিপজ্জনক লিখতে হবে। বিপদ যোগ জনক সমান কি? বিপজ্জনক। এটা সন্ধি, এটি ব্যঞ্জন সন্ধির নিয়ম হয়েছে। তাই বিপজ্জনক লিখলে কি হবে? ভুল হবে। তাহলে বিপজ্জনকের মধ্যে কি নাই? দ নাই, বি আছে, প আছে, পরে জ আছে, পরে দন্তন্য ক আছে। তারপর হচ্ছে বুদ্ধ এবং বুদ্ধর বলতে কি? বুদ্ধ শব্দের হচ্ছে জ্ঞানী। গৌতম বুদ্ধ, আমরা বলি যে গৌতম বুদ্ধ। বুদ্ধ শব্দের অর্থ কি? জ্ঞানী বা প্রজ্ঞাময়।
গৌতম বুদ্ধ মানে গৌতম যিনি উনি জ্ঞানী বা প্রজ্ঞাময় ছিলেন, এই জন্য তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। কিন্তু আমি যদি আরে বুদ্ধু এই সহজ ব্যাপারটা তুমি জানো না, বা আমি যদি বলি আরে বুদ্ধু এই সহজ বিষয়টা তুমি বুঝতে পারছো না, তখন এই বুদ্ধর অর্থ হয়ে যাবে অজ্ঞ বা মূর্খ। তাহলে আমি যখন বলবো বুদ্ধ তখন সেটি হচ্ছে জ্ঞানী, আর যখন আমি যদি বুদ্ধু অর্থাৎ অতিরিক্ত একটা রস্য যদি লাগাই দিই, তাহলে সেটার অর্থ চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে। তাহলে আমরা এই বুদ্ধ এবং বুদ্ধ অর্থ যেন জেনে আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে বেশি এবং বেশি, এই জায়গাটা আমার খুব কষ্টের জায়গা। কারণ হচ্ছে এই বেশি শব্দটা, এই দুটা শব্দের অর্থ মানুষ এত বেশি ভুল করে লেখে এরকম যে তুমি, ধরেন এরকম লিখলো তুমি অনেক বেশি সুন্দর, লিখলাম তুমি অনেক বেশি সুন্দর, এরকম লেখা হলো। তাহলে এই বেশি অর্থ কি? এই বেশি মানে হচ্ছে ছদ্মবেশী বা বেশ ধারণকারী। তাহলে তুমি অনেক বেশি মানে অনেক বেশধারী সুন্দর, মানে কোনো মিনিংই হয় না এক কথায়। তাহলে আর বেশি বা অনেক অর্থে আবার হচ্ছে কি, এটা হচ্ছে অনেক বা প্রচুর। অনেক বা প্রচুর হচ্ছে রস্বীকার, আর যদি দীর্ঘিকার দিয়ে দিই তাহলে সেই বেশি মানে কি ছদ্মবেশী, তারপর হচ্ছে ভদ্রবেশী বা কোনো একটা বেশ ধারণ করা বোঝাচ্ছে। তাহলে ফার্সি বেশি শব্দের অর্থ হচ্ছে অধিক বা প্রচুর, আর সংস্কৃত বেশি শব্দের স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, যেমন এই যে ছদ্মবেশী বা ভদ্রবেশী। কিন্তু আমি যখন এরকম বেশি আলাদাভাবে দীর্ঘিকার দিয়ে দেবো, এটার অর্থই হয় না। তারপর হচ্ছে বোধ হয় এবং বোধ হয়, একটু খেয়াল করতে হবে। বোধ হয় শব্দের অর্থ হচ্ছে মনে হয়, তুমি আজ আসবে না বোধ হয়, মানে আমার মনে হচ্ছে তুমি আজ আসবে না। আর যখন বোধ হয়, আর আচ্ছা তাহলে এটা একসাথে হবে, হ্যাঁ এখানে আমার মিস্টেক হয়ে গেছে। আর বোধ হয় যখন আমি এই বোধ হয় যখন আমি একসাথে আলাদা করব, তখন তার অর্থ হচ্ছে সম্ভবত। তার অর্থ হচ্ছে কি সম্ভবত। বোধ হয় আগামী মাসে পরীক্ষার ফল বের হবে, বোধ হয় আগামী মাসে পরীক্ষার ফল বের হবে। আর তুমি আজ আসবে না বোধ হয় মানে কি আমার মনে হচ্ছে। এটা খুবই সূক্ষ্ম পার্থক্য, খুবই কাছাকাছি। তবে আপনার যদি এটা ধরতে না পারেন, এটা অনেকে ধরাও অনেক কঠিন কাজ, আপনি ধরতে না পারলে বোধ হয়টা একসাথে দেবেন। কি দেবেন? বোধ হয়টা একসাথে দেবেন, তাহলেই হওয়ার চান্স বেশি থাকবে। তারপরে আমরা যখন কেউ একজন মারা যায়, তখন আমরা বলি যে বৈদেহী বা বিদেহী বলে লিখি। কী লিখি? যে তার বৈদেহী আত্মার মাফলা করেছি, বা বিদেহীটা বেশি বলা হয়, বৈদেহীটা কম বলি। আমরা এটা বলি, কিন্তু এটা ভুল। কেন ভুল? বিদেহ শব্দের হচ্ছে দেহশূন্য বা অশরীরী। বিদেহ শব্দটা হচ্ছে বিশেষণ, দেহ শব্দটা বিশেষণ। এখন এর সাথে আবার যে আমি আবার দীর্ঘিকার প্রত্যয় যুক্ত করি, তাহলে কি হয়? বিদেহী। তাহলে এটা নিজেই তো বিশেষণ, আবার তার সাথে আবার দীর্ঘিকার দিয়ে বিশেষণ করার দরকার নেই। তাহলে আমরা কি বলবো? যে বিদেহ বিশেষণবাচক শব্দের সঙ্গে দীর্ঘিকার প্রত্যয় যুক্ত করে পুনরায় বিশেষণ করার প্রয়োজন নেই। তাহলে আমরা বলবো তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি, বিদেহী আত্মার শান্তি কামনা করছি বললে কি হবে? ভুল হবে। তাহলে বিদেহী আত্মার শান্তি কামনা করা যায় না, কামনা করতে হবে বিদেহ আত্মার। কেন বিদেহ মানে কি? দেহহীন বা দেহ শূন্য, সে নিজেই হচ্ছে বিশেষণ, তার সাথে আবার দীর্ঘিকার দিয়ে বিশেষণ করা দরকার নেই। ভাষাভাষী, বাংলা ভাষা বোঝাতে ভাষী বললেই চলে। যেমন ভাষাভাষী বললে কি হবে? ভুল হবে। আমরা কি লিখব? বাংলা ভাষী, নট ভাষাভাষী। তাহলে ভাষাভাষী বলা যাবে না, শুধু কি লিখবো? বাংলা ভাষী, অর্থাৎ বাংলা ভাষায় যারা কথা বলে। ভর্তি কিন্তু ভর্তিচ্ছ, এই যে আমরা পরীক্ষায় যখন ভর্তি পরীক্ষা ভার্সিটিতে ভর্তি করে সিজন আসে, তখন আমরা কি লিখি? অনেক লিফলেট সাজায়, এই ফোরাম ওই ফোরাম, এই অ্যাসোসিয়েশন ওই অ্যাসোসিয়েশন, এই জেলা অ্যাসোসিয়েশন, তারপর হচ্ছে উপজেলা অ্যাসোসিয়েশন, নানান ধরনের অ্যাসোসিয়েশনে আমরা যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী আছে তাদেরকে আমরা কি করি? স্বাগত জানাই। তাহলে এই যে আমরা স্বাগত জানাই, সেখানে বানানটি কিন্তু আমরা লিখি এভাবে, কীভাবে লিখি? ভর্তিচ্ছু। কিন্তু এটাকে যদি আমি এভাবে লিখি যে ভর্তিচ্ছু, তখন কিন্তু আমাকে বোকা বলবে যে আরে ভর্তিচ্ছু বানান তো এটা কী লিখছো দাদারা। কারণ হচ্ছে ভর্তি বানান হচ্ছে এইরকম, ভর্তি বানান রস্বইকার দিয়ে। তাহলে এটা দীর্ঘইকার কীভাবে হয়ে গেল? দীর্ঘইকার হচ্ছে সন্ধি নিয়মে। দেখেন, ভর্তি বানান ভর্তি যুগ ইচ্ছু, তাহলে আমরা জানি যে রস্বই প্লাস রস্বই সমান কি? দীর্ঘই। বা রস্বই প্লাস দীর্ঘই সমান কি? দীর্ঘই। দীর্ঘই সমান দীর্ঘই কি? দীর্ঘই।
অসমান অ কি আ, অসমান আ সমান কি আ, আ সমান অসমান কি আ, অর্থাৎ আই হয়। তাহলে এই যে ই আছে, এই ই এবং প্রথমে যে ই আছে, দুই মিলে কী হয়ে যাবে? দীর্ঘ হয়ে যাবে। তাহলে ভর্তি বানানের অস্বীকার হলেও ভর্তিচ্ছু বানানে হচ্ছে দীর্ঘ ই। এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 3 স্টার দিয়ে রাখেন। ভর্তি বানানে রস্বীকার হলেও ভর্তিচ্ছু বানানে কি? দীর্ঘ ইকার। মনে রাখুন এবং মনে রাখুন। ভারী এবং ভারী দুইটাই বিশেষণ এবং দুইটা দুই অর্থে ব্যবহৃত হয়। এই ভারী মানে হচ্ছে ভারী, মানে অনেক। এই ভারী মানে হচ্ছে অনেক। আর এই ভারী মানে হচ্ছে ওজন। আমি বললাম মেয়েটি ভারী মিষ্টি, কি বললাম? লোকটি ভারী সৎ, বা বললাম মেয়েটি ভারী মিষ্টি। এই ভারী মানে কি? অনেক। এই ভারী মানে হচ্ছে অনেক। বা আমি যেমন লোকটি ভারী সৎ, ভারী মানে কি? অনেক বেশি সৎ, তাই না? আর এই ভারী হচ্ছে ওজন। আমি বললাম লোহা ভারী পদার্থ, এত ভারী বোঝা তুমি বইবে কেমন করে? এই ভারী মানে কি? ওজন। তাহলে আমরা যেন বুঝে ব্যবহার করি। তারপর হচ্ছে মহাজ্ঞানী আর হচ্ছে মহাপাপী। এটা খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং এটা, এবং এটাও ইম্পর্টেন্ট। মহাশব্দটা কখন আলাদা বসবে এবং মহাশব্দটা কখন একসাথে বসবে, একসঙ্গে বসবে? মহাশব্দটি প্রথমেই বসে, কিন্তু এটা কখনো শব্দের সাথে সেটে বসে বা একসাথে বসে, বা কখনই সেটা আলাদা বসে। যদি শব্দটি পজিটিভ অর্থে ব্যবহৃত হয়, কি বলেছি? যদি পজিটিভ অর্থে ব্যবহৃত হয় তাহলে কি হবে? শব্দটি একসাথে বসবে। আর যদি শব্দটি যে নেগেটিভ থাকে তাহলে সেটা কি বসবে? আলাদা বসবে। যেমন আমি বললাম, ধরুন আমি বললাম মহানবী, বললাম মহাপুরুষ, মহাজ্ঞানী, মহামানব, মহানুভব, মহাপণ্ডিত, মহারাজ, মহাসাগর, সব দেখেন একসাথে বসেছে। কিন্তু আমি যখন মহাশব্দটি দ্বারা বিরাট বা প্রচণ্ড বা খারাপ, বিরাট বা বিশাল বা প্রচণ্ড বা খারাপ কিছু বোঝাবো, সেইখানে আলাদা হয়ে যাবে। আমি বললাম মহালুচ্চা, কি বললাম? মহালুচ্চা। বা বললাম মহাপাপী, বা বললাম মহাবোকা, বললাম মহাজালিম, বললাম মহাশয়তান। যখন আমি নেগেটিভ অর্থ দিচ্ছি, যখন আমি লিখছি লুচ্চা, যখন আমি বলছি পাপী, যখন আমি বলছি বোকা, যখন আমি বলছি জালিম, যখন বলছি শয়তান, তখন এই মহা অর্থ কী হয়ে যাচ্ছে? বিরাট, বা এই মহা অর্থ হচ্ছে প্রচণ্ড, বা এই মহা অর্থ হচ্ছে খারাপ। তাহলে মহাজ্ঞানী ঠিক আছে, আবার মহাপাপীর একসাথে দেওয়া যাবে না। মহাপাপী যদি আমি এভাবে লিখি যে মহাপাপী, তাহলে কিন্তু ভুল হবে। কি হবে? ভুল হবে, ভুল হবে। তাহলে মহাপাপীরে এটা কীভাবে মনে রাখবেন? মনে রাখবেন যার যেগুলো ভালো সেগুলো একসাথে, ভালোগুলোর একসাথে রাখতে হয়, আর খারাপ থাকলে আলাদা রাখতে হয়। এভাবে মনে রাখবেন। এই হলো আমাদের পাপ পুণ্য আলোচনার মধ্য দিয়ে আমার আজকের স্লাইড শেষ। আমাদের আরও এরকম কিছু আছে, এরকম কিছু আরও ধরেন 20-30টা বা 50টা আরও পড়ি। আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসে আপনারা অংশগ্রহণ করবেন। তো এই ছিল মোটামুটি আজকের। অলরেডি কত 2 ঘন্টা 23 মিনিট ওভার হয়ে গেছে। আপনারা যারা আপনাদের কিছু জানার আছে কি না? আপনাদের জানার আছে কি না? বইয়ের একজন কমেন্ট করেছেন শহীদুল, যে তিনি যতই ক্লাস করেন ততই বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করেন। তো এটা কথা ঠিক, তবে আমি চেষ্টা করছি, আমি অনেক পরিশ্রম করছি। আশা করছি বইটি আসবে। হ্যাঁ, বইটি আসবে। আপনারা পাশেই থাকুন, আপনাদের পরামর্শ দিন। আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। আশা করছি ভালো কিছু হবে। আপনাদের কিছু জানার কিছু যদি থাকে আপনারা একটু যদি কমেন্ট করেন আমার ভালো হয়। কমেন্টগুলো আসছে না। পোলক প্রশ্ন বলেছেন, প্রয়োগ অপ্রয়োগ অপপ্রয়োগ এত সুন্দর করে বোঝার আছে আগে জানতাম না। হ্যাঁ, এটা আসলে আমরা অনেক কিছুই যে এইভাবে অনেক কিছু কিন্তু পড়া যায়। আমরা দেখবেন আমি বাক্যটা নিয়ে অনেক আশাবাদী যে বাক্যটা নিয়ে আপনাদের সমস্যা আছে। আপনাদের না, এটা জাতীয় সমস্যা।
যে বাক্য নিয়ে বা জাতীয় সমস্যা যে কোনটা সরল বাক্য কখন, কোনটা জটিল বাক্য কখন, বা কখন কোনটা হয় এটা, বা বিশেষস্থানীয় কখন, বা ক্রিয়া বিশেষস্থানীয় কখন, অর্থাৎ কোনটা কখন নাউন ক্লজ, কখন অ্যাডজেক্টিভ ক্লজ, কখন অ্যাডভার্বিয়াল ক্লজ, এই বিষয়গুলো আসলে একটা জটিল ব্যাপার। তো এইগুলো আমরা কীভাবে সহজে আমরা কীভাবে পারবো, এবং আমাদের রিটেনে যে বাক্য রূপান্তর যে আসে সেই রূপান্তরগুলো আমরা কীভাবে সহজে পারবো, সেগুলো নিয়ে কিন্তু আমরা 2টা ক্লাসে আমরা পড়বো। হ্যাঁ, তো এরকম সামনে আরও অনেক কিছু আছে, আমরা খুব মজা করার পরে চেষ্টা করব। কণিকা বলছে নো কোশ্চান, মৌসুমী বলছে 102 নম্বরটা। 102 নম্বরটা কি? তীর এবং তীরন্দাজ। এইখানে উদ্ভূত শব্দটা ওঠে নাই, একটু লিখে দিচ্ছি। এই যে তীর শব্দটা হচ্ছে ফার্সি। কি শব্দ? ফার্সি শব্দ তীর। এই তীরের অর্থ কি? তীর তো বুঝেনি যে তীর মানে হচ্ছে আপনার তীর মানে যে ধনুকের যে তীর মানে অস্ত্র, বাণ বা স্বর। কিন্তু আমি এই তীর যখন দীর্ঘিকার দিই তখন সেটা তৎসম শব্দ, তখন সেটা কী হচ্ছে নদীর তট বা নদীর তীর হয় বা সমুদ্রের তীর হয়। আর তীরন্দাজ মানে হচ্ছে কি, যে তীর চালায়, কি করে, যে তীর চালায় তার নাম হচ্ছে তীরন্দাজ। যে তীর চালায় তার নাম কি? তীরন্দাজ। তাহলে আমার তীরন্দাজ যেহেতু তীর থেকে আসছে, আমি রস্বইকার দিব, এই জন্য আমি রস্বইকার দিয়েছি। আচ্ছা, নূপুর হীরা প্রশাসনিক জটিল লেগেছে না এটা? আচ্ছা, আমি একটু বুঝাই দিচ্ছি ভালো করে। নূপুর হীরা আমি এখন বুঝাই দেওয়ার পরে আপনি আবার একটু কমেন্ট করবেন যে আপনি বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, এটা ব্ল্যাঙ্ক শিট নিচ্ছি। আমি এখানে লিখলাম শাসন। কি লিখলাম? শাসন। শাসন যুগ ইক, শব্দটা কি হলো? শাসনিক। ইক প্রত্যয় যদি যুক্ত হয়, ইক প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে আদি স্বর বৃদ্ধি পায়। ইক প্রত্যয় যুক্ত আদি স্বর না, আদি শর্তটা বৃদ্ধি করাই আছে। আদি স্বর না, বুঝতে পেরেছি আপনি কেন বুঝেন নাই। ওকে, সরি, বুঝতে পেরেছি কেন বুঝেন নাই। এখানে বৃদ্ধি করাই আছে, বৃদ্ধি করা থাকলেও তার বৃদ্ধি পাওয়ার কিছু নেই, বৃদ্ধি করাই আছে। তাহলে আদি স্বর এমনিতে যদি এখানে শোষণ হতো, ধরেন শাসন না হয়ে শোষণ হতো, তাহলে কি হতো? শাসনিকও হতো, তাহলেও শাসনিকই হতো। আচ্ছা, এখানে বৃদ্ধি করাই আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, এই জন্য বুঝতে পারেন নাই। তাহলে শাসন থেকে কি? শাসন থেকে হচ্ছে শাসনিক। শাসন থেকে শাসনিক। তার আগে ধরেন আমি একটা দিলাম, শাসন দিলাম, তার আগে আমি যোগ করলাম, তাহলে যোগ শাসনিক, শাসনিক, শাসনিক লিখলাম, তার আগে দিলাম, তাহলে কি হলো? প্রশাসনিক। তাহলে প্রশাসনিক লিখছি, এটা ভুল ঠিক হচ্ছে। কিন্তু ধরেন প্রশাসন শব্দটা কি, যদি শব্দটা এরকম যদি হয়ে থাকে যে প্রশাসন শব্দের সাথে আমি ইক দিলাম, তাহলে কি হলো? প্রাশাসনিক। এখন কেউ বলছেন যে শব্দটা উৎপত্তি হয়েছে শাসন শব্দের সাথে ইক, হয়েছে শাসনিক, তার আগে উপসর্গ যুক্ত হয়েছে প্রশাসনিক। আবার কেউ বলছেন না, শব্দটা এমনি হয় নাই, কারণ এখানে তো শাসন তো আছেই, তার সাথে আবার এই শাসনিক না। শব্দটা আসলে হচ্ছে প্রশাসন। শব্দটা কি? যে শব্দটা ছিল প্রশাসন, তা এই প্রশাসন ছিল, প্রশাসনের পরে ইক যুক্ত হয়েছে এই জন্য ইক যদি হয় তাহলে আদি স্বর বৃদ্ধি পাবে। এখানে একটা আছে, তাহলে অটাই পাশে কী হয়েছে? হয়ে গেছে, তাহলে প্রশাসন থেকে হয়ে গেছে প্রশাসনিক। বুঝতে পেরেছেন? এই কারণে বাংলা একাডেমি দুইটাকে রেখেছে, প্রশাসনিকও ঠিক, প্রশাসনিকও ঠিক। এইটাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, সৌদুল বলেছেন বধূকে বধূ পরিণত করার অনুষ্ঠানে পরিবার সহ আমন্ত্রিত। না, ভুল তো কোথাও নাই।
পরিবার বর্গ হয় নাই, পরিবার সহ মানে পরিবারের সাথে আর কি, বা সপরিবারে, পরিবার সহ না আপনি সপরিবারে দিন, সপরিবারে আমন্ত্রিত, পরিবার সহ না দিয়ে সপরিবারে দিন, সপরিবারে আমন্ত্রিত। তাহলে কী হবে, বধূকে বধূতে পরিণত করা অনুষ্ঠানে সপরিবারে আনিত, এই স্বর নিচে আবার ভ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভুল হবে। কারণ স্বর নিচে যখন ভ দেবেন, তখন অর্থ নিজেকে বোঝায়, অর্থাৎ সেলফ, নিজেকে বোঝায়। আর শুধু সমান হচ্ছে সঙ্গে। হ্যাঁ, পরবর্তীকে এমনিতে কোনো ব্যাপারে ব্যবহার করা যায়, হ্যাঁ যাবে। পরবর্তী কাজ, পরবর্তীকালে ব্যবহার করা যাবে, পরবর্তী কাজ, পরবর্তীকালে, কিন্তু পরবর্তীতে বলা যাবে না। আমি বলতে পারবো পরবর্তী সময়ে, বা পরবর্তী ছাত্র, বা পরবর্তী ছাত্রী, বা পরবর্তী বছর, এর বলতে পারবো, কিন্তু পরবর্তীতে বলা যাবে না। আচ্ছা, একজন বলেছেন, ওনার নাম লেখেন নাই, স্যার মনে রাখার কিছু বিষয় বলেন, কিভাবে পড়লে, এই যে কীভাবে পড়লে সহজে মনে রাখা যায়, এখানে কিন্তু এই পড়লে কিন্তু পরিধান অর্থে ব্যবহৃত হয়েছে, এই পড়া কিন্তু রিড অর্থে ব্যবহৃত হয় নাই। আর এখানে কিভাবে বানানটাও রস্বইকার না, এটা কীভাবে বানানটা কী হবে, দীর্ঘইকার দিয়ে হবে, কিভাবে। আচ্ছা যাক, এখন কিভাবে পড়লে আপনার মনে থাকবে সেটির আমার পরামর্শ হচ্ছে, একটি পরামর্শ, আর কিছু না, যে বিসিএসের পড়ার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক তথ্য বা ডেটার ব্যাপার থেকে, তো তথ্য এগুলোর মধ্যে ওইভাবে মানে যে কোনো কিছু বিষয় আপনি রিসার্চ করবেন বা বর্ণনাত্মক বা অনেক বেশি এই টাইপের না, অনেক বেশি মনে রাখতে হয়, সেই ক্ষেত্রে ভুলে যাওয়ার চান্স অনেক বেশি। এবং মোটামুটি আমাদের কিন্তু মনে রাখার যখন 9-10-এ অনেক মনে থাকে, অনেক কিছু মুখস্থ করা যায়, ইন্টারমিডিয়েট লেভেলে অনেক কিছু মুখস্থ করা যায়, কিন্তু ইউনিভার্সিটি পড়ার পরে যখন আমরা বিশেষ পরীক্ষা দিই, অনেক ক্ষেত্রে অনেক কিছু মুখস্থ করা যায় না, তারপরেও অনেকে মুখস্থ করতে পারেন। তো সেই ক্ষেত্রে বারবার বুঝে পড়া, আমি একটা কথা বলেছি, আমি আমার নিজের জীবন থেকে বলি বা আমার দেখা যাদের জীবন থেকে বলি, একটি বই বা একটি পড়া আপনাকে বহুবার রিভিশন দিতে হবে। আপনি যদি রিভিশন না দেন, কোনো অবস্থাতেই পারবেন না, কোনো অবস্থাতেই পারা যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় যখন করা হয়, পড়া দেয়, তখন দেখবেন অনেক জোরে বারবার একই পড়া বারবার জোরে পড়ছে, একই পড়া বারবার জোরে পড়ছে, যে কারণে কিন্তু এত বড় একটি গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, পবিত্র কোরআন শরীফ, সেটি কিন্তু এই যে পবিত্র কোরআন শরীফ বলছি, শরীফ মানে পবিত্র, কিন্তু আছে কোরআন শরীফ, এটি কিন্তু তারা মুখস্থ করে ফেলেন। কীভাবে করে ফেলেন? কারণ এইটাই যে বারবার পড়ছেন, তাহলে এই বারবার পড়ার প্রবণতাটা যদি আপনি করবেন, অনেক বেশি রিভিশন, আমি একটাই কথা বলি, রিভিশন। এই রিভিশনের উপরে কোনো কথাই নেই, অবশ্যই রিভিশন দিতে হবে। একটা ভাবে আপনি 10 বার 40 বার রিভিশন দিয়ে দেন, প্রথমে অনেক টাইম লাগবে, পরে দেখবেন আরও টাইম কম লাগছে, পরের বার শুধু পাতাগুলো উল্টাবেন। জাস্ট খালি আপনার একটা বই থাকবে, ধরেন আপনার একটা বই, আমি একটা বই, এখানে একটা বই আছে, আমি দেখাই, ধরেন এটা আপনার বই, প্রথমে হয়তো অনেক টাইম লাগবে, তখন আপনি শুধু পাতাগুলো উল্টে কী পড়বেন? আপনি সব তো পড়বেন না, আপনি পড়বেন যে অংশটুকু আপনি ভুলে যেতে পারতেন, ওই অংশটুকু আপনি লাল কালি দিয়ে বা নীল কালি দিয়ে দাগিয়ে রেখেছিলেন, তখন আপনি একটা পৃষ্ঠায় শুধু ওই অংশটাতে চোখ বোলাবেন। চোখ বোলালে অটোমেটিক একটা স্ক্যান হয়ে বা কিছু একটা হয়ে আপনার মাথার মধ্যে একটা ছবি কিন্তু ভেসে উঠবে, ঠিক আছে? তখন আপনি শুধু এটা উল্টাবেন আর শুধু দেখবেন। আর যে জায়গাগুলো কনফিউশন আছে, দেখুন আমি যখন পড়াই, তখন আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি অনেক ছক দিয়ে পড়াই, পার্থক্য দিয়ে পড়ানোর কারণ কি? এটা শুধু বাংলার ক্ষেত্রে আপনি করবেন না, বাংলার ক্ষেত্রে করবেন না, আপনি সকল সাবজেক্টে করবেন। আপনার যখনই মনে হবে যে একটা জিনিস খুব কাছাকাছি, খুবই কাছাকাছি, তখন আপনি কী করবেন? ধরেন আপনি একটা জিনিস পড়তে গিয়েছেন, তখন আপনার মনে হলো যে এই জিনিসটা অন্য কোথাও জানি আমি পড়েছি, তখন আপনি ওই জিনিসটা খুঁজে বের করবেন কোথায় ছিল, এবং সেইটাকে পাশাপাশি রাখবেন, বা একটা নোট করতে পারেন, একটা নোট স্ট্যাপল করে রেখে দিতে পারেন, বা ওই বইয়েই লিখতে পারেন, বইয়ে লিখে করবেন, তখনই আপনার কনফিউশনগুলো কী হবে? দূর হয়ে যাবে। বুঝতে পেরেছি? আপনাদের কি মনে আছে যে আমি যখন ভাষা পড়াচ্ছিলাম বা যখন ব্যাকরণ পড়াচ্ছিলাম, তখন এই যে পার্থক্য করে পড়েছিলাম যে
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ, বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ বা ব্যাকরণ। দেখেন তিন ধরনের কথা কিন্তু খুবই কাছাকাছি, যে কারণে আমরা কিন্তু এখানে কী করি, কনফিউজড হয়ে যায়। এরকম কাছাকাছি যে লেভেলের যেগুলো আছে সেগুলো আপনি কাছাকাছি এখানে পার্থক্য আকারে আপনারা লিখবেন, একটা থেকে আরেকটার পার্থক্যটা কী। এইভাবে পড়লে বারবার রিভিশন দিলে আপনি দেখবেন পারা যাবে, মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে 48 নাম্বার পর্যন্ত হয়েছে, আজ 70 নাম্বার থেকে শুরু হয়েছে। স্যার এত নাম্বারটা কি বাদ পড়েছে? না, বাদ পড়ে নাই, ওইটা হয়তো নম্বর হয়েছে, হয়তো নাম্বার ফেলতে হয়তো উল্টাপাল্টা ছিল আর কি, কোনো কিছু বাদ পড়ে নেই। হ্যাঁ, বাদ পড়ে নেই। আচ্ছা ঠিক আছে, মনে হয় আর কোনো কোশ্চেন ওইরকমভাবে নেই। আমরা ক্লাস এখন শেষ করবো। নেক্সট ক্লাসে আপনারা প্রস্তুত থাকবেন। নেক্সট ক্লাসটাও এরকম 1 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 50 মিনিট বা 2 ঘন্টা হতে পারে। আপনারা একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন, আর ওই দিন আপনাদেরকে অনেক উদাহরণ দিব, আপনারা উদাহরণগুলো করবেন। হ্যাঁ, তো ক্লাস আজকে এখনকার মতো ক্লাস এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন, অনেক পরিশ্রম করুন, বারবার পড়ুন, রিভিশন অ্যান্ড রিভিশন, এই তত্ত্বকে মাথায় নিয়ে, এই থিওরিকে মাথায় নিয়ে আপনারা সফল হন, সেই দোয়া শুভকামনা থাকলো। আর সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি।